হ্যালো স্টুডেন্ট, এখন এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ফিফথ সেমিস্টারের ট্যাক্সেশন 2 সাবজেক্টটা নিয়ে। এই সাবজেক্টের আমরা যে প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করছিলাম সেখানে তোমরা দেখতে পেরেছো 2019 সালের অনার্স জেনারেল আমরা পুরো সলভ করে দিয়েছি, 2022-এর অনার্স জেনারেল পুরো সলভ করে দিয়েছি, 2021 এবং 2020 তারও অনার্স সলভ করে দিয়েছি। এখন 2021-এর জেনারেলটা সলভ করছি, এরপর বাকি রইলো একটাই 2020 জেনারেল। যাই হোক, 2021 জেনারেল পেপারটা সলভ করছি। তো দেখো, আর 2021 জেনারেলে অনার্স হোক বা জেনারেল হোক দুটোতেই অনলাইন এক্সাম হয়েছিল, ডিউ টু কোভিড। ঠিক আছে? তো দেখো, এই এখানে যে প্যাটার্নে কোশ্চেন হয়েছিল, অর্থাৎ তোমরা 2023 সালে যে পরীক্ষা দেবে সেই প্যাটার্নে কিন্তু কোশ্চেন আসবে না। কোশ্চেনগুলো তো ইম্পর্টেন্ট, অঙ্কগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে। তাই আমরা প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করছি সিবিসিএস এ। তো এই ইয়ারে অর্থাৎ 2021 জেনারেলে তোমার যা থিওরি এসেছিল, থিওরিগুলোর নোটগুলো আমরা প্রোভাইড করে দেবো। আর থিওরিগুলোর ডিটেলস অ্যানালাইসিস আমরা অলরেডি ম্যারাথন আপলোড করে দিয়েছি, সেখানে ডিটেলসে বোঝানো আছে। তোমাদের যদি অসুবিধা হয় ওখান থেকে দেখতে পারো। আর এখানে তোমার নোটসটা আছে, নোটসটা দেখে নিতে পারো। আর নোটের যদি পিডিএফ দরকার হয় তো পিডিএফ চাইবে, আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। অলরেডি কিছুদিন আগে আমি ট্যাক্সেশনের সাজেশন প্রোভাইড করেছিলাম, থিওরির সাজেশন। এবার সেই সাজেশনের যে আমরা নোটস তৈরি করেছি, পুরো দাগ নাম্বার দিয়ে নোট তৈরি করা আছে, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনেই করা আছে, এবং তার নোট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে আছে। ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন গ্রুপ এতে চলে আসো। ফার্স্ট কোশ্চেনটা বলেছে একের দাগে, বলছে মিস্টার অরিজিৎ রয় অ্যান্ড ইন্ডিভিজুয়াল। মিস্টার অরিজিৎ রায় একজন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আর্ন ইনকাম ফ্রম স্যালারি অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্স। ওই ইনকাম করছে কোথা থেকে? স্যালারি থেকে ইনকাম করছে, আর ইনকাম ফ্রম আদার সোর্স থেকে ইনকাম করছে। কত টাকা ইনকাম করছে? 16 লাখ টাকা, দুটো মিলে 16 লাখ ইনকাম করছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23। ইউ আর আস্কড টু অ্যান্সার দ্য ফলোইং দ্য কোশ্চেন। তোমাকে কোশ্চেন করেছে। তো তোমরা তো সবাই জানো, ইনকাম করলে তোমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়, তাই না? আইটিআর ফর্মটা ফিল আপ করতে হয়। তো জানতে চেয়েছে যে মিস্টার অরিজিৎ রায় একজন ইন্ডিভিজুয়াল, তার ইনকাম ফ্রম স্যালারি আর ইনকাম আদার সোর্স দিয়ে ও 16 লাখ টাকা ইনকাম কামাচ্ছে 22-23-এ। তাহলে ইন হুইচ ফর্ম হি ইজ রিকোয়ার্ড টু ফাইল হিজ রিটার্ন অফ ইনকাম। তার রিটার্ন অফ ইনকামের জন্য কত নম্বর ফর্মটা সে ফাইল করবে? দেখো অ্যান্সার লিখে দিয়েছি, খুব ইজি। একের অ্যান্সারটা কি দিয়ে দেখো, রিটার্ন অফ ইনকাম ইজ সাবমিটেড ইন ফর্ম আইটিআর 1। আইটিআর 1, ওকে আইটিআর 1 ফিল আপ করতে হবে। এবং আইটিআর 1-এ বলা ছিল ইন্ডিভিজুয়াল, তার স্যালারি ইনকাম হবে, সব ডিটেলসে আগে বুঝিয়েছি। স্যালারি ইনকাম থাকতে পারে, আদার সোর্সের ইনকাম থাকতে পারে, ঠিক আছে? তো একটা হাউস হোল্ড ইনকাম থাকতে পারে, এবং সেটা আইটিআর 1-এ আসবে। আর দেখতে হবে তার টোটাল ইনকাম যেন 50 লাখ টাকা ক্রস না করে যায়, 50 লাখ টাকা যেন ক্রস করে না যায়। ঠিক আছে? কি বললাম? তার টোটাল ইনকাম যেন 50 লাখ টাকা ক্রস করে না যায়। তো আইটিআর 1 সহজ। ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন বলেছিল, হোয়াট ইজ দ্য ডিউ ডেট অফ ফাইলিং অফিস রিটার্ন অফ ইনকাম। এই রিটার্ন অফ ইনকামটা তো ফাইল করবো, তার ডিউ ডেট কত? 31 জুলাই। 31 জুলাই, তখন লিখেছি 31 জুলাই 23। ঠিক আছে? নেক্সট 3 নম্বর বলেছে, ইফ হিজ ট্যাক্সেবল ইনকাম ইজ রুপিস 6 lakhs। বলছে সাপোজ তোর অরিজিৎ রায় ট্যাক্সেবল ইনকাম বলেছে 6 লাখ টাকা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড হি ক্যান নট ফাইল হিজ রিটার্ন অফ ইনকাম উইদিন দ্য ডিউ ডেট। ডিউ ডেট কি? 31 জুলাই 2023। 31 জুলাই 2023-এর মধ্যে ওর রিটার্ন অফ ইনকাম ফাইল করে। আবার রিটার্ন ফাইল করে, রিটার্ন ফাইল লাগবে, ওকে ফিস দিতে হবে, যেটা 34F বলা আছে। ঠিক আছে? আমি কি শিখেছিলাম, যদি ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারো তাহলে তোমাকে তো ফি দিতেই হবে। কিন্তু দেখতে হবে টোটাল ইনকাম যদি 5 লাখের নিচে হয় তাহলে 1000 টাকা, 5 লাখ টাকা ক্রস করলে 5000 টাকা ফাইন দিতে হবে। তো এখানে লিখেছি টোটাল ইনকাম 6 লাখ টাকা অ্যান্ড রিটার্ন ইজ সাবমিটেড নট উইদিন 31 জুলাই 2023। ফিস আন্ডার সেকশন 234F উইল বি ₹5,000। সিম্পল ব্যাপার। বলছি যে তুমি যদি ডিউ ডেটের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারো তখন তোমাকে 234F এ তোমার উপর 234F লাগবে। ঠিক আছে? এবং 234F বলেছে তোমাকে লেট ফাইন দিতে হবে। লেট ফাইন এবার নিয়ম, কত টাকা দেবো লেট ফাইন? লেট ফাইন 1000 টাকাও আছে, 5000 টাকাও আছে। যদি তোর টোটাল ইনকাম 5 লাখের মধ্যে হয় তাহলে 1000 টাকা, 5 লাখ টাকা ক্রস করলে তোমার 5000 টাকা। এখানে তোমার টোটাল ইনকাম 6 লাখ টাকা, মানে 5 লাখ ক্রস করেছে, তাই তোমাকে 5000 টাকা ফাইন দিতে হবে, লেট ফাইন। আশা করি বুঝতে পারি, খুব ডিটেলসে বুঝিয়ে দিলাম, কোনো রকমের কোনো কোশ্চেন তোমাদের মনে থাকবে না। ঠিক আছে? তো দেখো, পিতে বলেছে এক্সপ্লেন দ্য প্রভিশন অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট রিলেটিং টু দ্য ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স টিডিএস ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। তো ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর উপর যে টিডিএস, এর রুলটা কি আছে, রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে, এটা সেকশন 193-তে বলা আছে, এবং ডিটেলসে আপনাদের ভিডিওতে ইন ডিটেলসে এটা বোঝানো আছে, তো এখানে নোটটা করা আছে, তোমাদের নোটটা দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেকের ম্যারাথন থেকে ভিডিও দেখা হয়ে গেছে।
তো এটা দেখে নিতে পারো, এই নোটটা তোমরা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর 2 এর থেকে কোশ্চেন ছিল, কিছু শর্ট নোটস দিয়েছিল, রিভাইস রিটার্ন, প্যান, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট আর বিলেটেড রিটার্ন, ঠিক আছে। তো তো দেখো এখানে নোটগুলো করা আছে, রিভাইস রিটার্ন, তারপর দেখো প্যান লেখা আছে, প্যান, তারপর পাশাপাশি লিখেছি শুধু প্যান কাকে বলে ডিটেলস লিখিনি, দেখো প্যান তো তোমরা জানোই, প্যান ঠিক আছে। তো প্যানটা জানো, প্যান হচ্ছে একটা আইডেন্টিফাইং ভেরিয়াস ট্যাক্স পেয়ার ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। তো প্যান ইজ আ 10 ডিজিট ইউনিক, দেখো প্যানের একটা প্যান, তুমি প্যানের এক্সাম্পল দিয়ে দিতে পারো, তোমার যদি কোনো নিজস্ব প্যান নাম্বার থাকে, ঠিক আছে। তো প্যান নাম্বারে তোমার প্যান নাম্বার কত ডিজিট হয়, তোমার 10 ডিজিটের হয় এবং অ্যালফা নিউমেরিক নাম্বার থাকে, ঠিক আছে। অ্যালফা নিউমেরিক নাম্বার থাকবে, অ্যাসাইন টু ইন্ডিয়ান মোস্টলি টু দোজ হু পে ট্যাক্স। এবার হু হ্যাজ টু অবটেন পেন, লিখে দিয়েছি, এভরি পার্সন হুজ টোটাল ইনকাম, প্রতিটা পার্সন যার টোটাল ইনকাম অফ এনি আদার পার্সন ডিউরিং প্রিভিয়াস ইয়ার এক্সিড ম্যাক্সিমাম অ্যামাউন্ট হুইচ ইজ নট চার্জেবল টু ট্যাক্স। 2 নম্বর বলেছে চ্যারিটেবল ট্রাস্ট হু ইজ রিকোয়ার্ড টু ফার্নিশ, এটা ফার্নিশ হবে, ফার্নিশ রিটার্ন আন্ডার 139, ঠিক আছে 4A। আর হচ্ছে এভরি পার্সন হু ইজ ক্যারিং অন এনি বিজনেস আর প্রফেশন হুজ টোটাল সেল টার্ন ওভার এক্সিড 5 লাখ ইন এনি প্রিভিয়াস ইয়ার। আর একটা বলছে এভরি পার্সন হু ইজ এন্টাইটেল রিসিভ এনি সাম আর ইনকাম আফটার ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স, টিডিএস, ঠিক আছে। তো তো এটা লিখে দিয়েছি, প্যানটা এটুকু লিখলেই হবে। স্কুটিনি অ্যাসেসমেন্ট লেখা আছে তোমার 143 সাবসেকশন 3-তে লেখা আছে স্কুটিনি অ্যাসেসমেন্ট সম্পর্কে, এইগুলো তোমরা পড়ে নেবে, ভিডিওতে বোঝানো আছে, এগুলো দেখে নিয়ে তারপর একবার রিড করে নেবে, হয়ে যাবে। বিলেটেড রিটার্ন, ঠিক আছে। তো বিলেটেড রিটার্ন 129(4) সাবসেকশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার জন্য বছর। বিলেটেড রিটার্ন, বিলেটেড রিটার্ন শর্টে পড়ে নেবে, বিলেটেড রিটার্ন জিনিসটা কি, টাইম লিমিটটা কি, ঠিক আছে। বিলেটেড রিটার্নকে রিভাইজ করা যায়, এই সমস্ত কোশ্চেনগুলো একবার পড়ে নেবে, হয়ে যাবে। কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল বাই মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলিকে কত টাকা অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে অন স্পেসিফাইড ডেট। আমি কালকে করাইছিলাম অ্যাডভান্স ট্যাক্সের ডেট গুলো, মনে আছে তো, 6, 9, 12, 3, ডেট গুলো কি 15/6, 15/9, 15/12 আর 15 মার্চ। কত কত পার্সেন্ট দিতে হয়, তুমি খুব সুন্দর করে করেছিলাম, 15%, 45%, 75% আর 100%, এই তো ঠিক। মানে তোকে যখনই বলবে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের ডেটটা কি, ডেট হচ্ছে এটা, কত পার্সেন্ট পেমেন্ট করতে হয়, এটা হচ্ছে পার্সেন্টেজ। আর এই ক্যালকুলেশন কখন করার দরকার আছে, যদি ট্যাক্স পেমেন্ট যদি 10,000 টাকা ক্রস করে, যদি 10,000 টাকা ক্রস না করে এটা করার দরকার হয় না। তো দেখবো এটা, তো এই বলে দিয়েছে, বলছে যে কম্পিউট অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল বাই মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলিকে কত টাকা অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে অন স্পেসিফাইড ডেট, ডেট তো বলে দিলাম। গ্রস স্যালারি বলে দিয়েছে 6.5 লাখ টাকা, এই গ্রস স্যালারি থেকে তুই ডিডাকশন বাদ দিবি, মানে আমরা করতাম না ফোর্থ সেমি স্যালারি করেছিলাম, গ্রস স্যালারি আর থেকে মাইনাস করতাম স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 করে, 6 লাখ টাকা হবে স্যালারি ইনকাম, আদার্স সোর্স ইনকাম 60,000 টাকা, তাহলে বুঝলি 6,60,000 হয়ে গেল, 6,60,000 হয়ে গেল জিটিআই, ঠিক আছে। গ্রস রেট মধ্যে থেকে কি করব, ডিডাকশন 80 বাদ দেবো 1.5 লাখ টাকা, বাদ দিলে হবে টোটাল ইনকাম, টোটাল ইনকাম থেকে ট্যাক্স ক্যালকুলেট করব, ঠিক আছে। টোটাল ইনকাম থেকে তোকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, ট্যাক্স ক্যালকুলেট, টোটাল ট্যাক্স যত হবে 4% অ্যাড করব, তার থেকে টিডিএস মাইনাস করে দেবো, একটা করে স্টেপ বাই স্টেপ করব, করলে বলতে পারবো, ঠিক আছে। তো দেখ অঙ্কটা আরম্ভ কর, বলে দিলাম তো কিভাবে করবো, দেখ উপরে লিখে লিখবো, লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং, ঠিক আছে। স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, ঠিক আছে। তো এন্ড ট্যাক্স পেবেল, টোটাল ইনকাম এন্ড ট্যাক্স পেবেল, statement showing total computation of total income and tax payable by Mr. Ganguly, by Mr. Ganguly, ठीक है। तो कॉमा দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল,
কমা দিয়ে লিখবো রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ঠিক আছে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার for the assessment year 2022-23 ঠিক আছে relating to the previous year 21-22 relating to the previous year ঠিক আছে কত হবে 21-22 তো প্রথমে একটা করে করব এ দিয়ে লিখব কি ইনকাম ফ্রম স্যালারি এ দিয়ে লিখব ইনকাম ফ্রম স্যালারি ঠিক আছে তো এ দিয়ে লিখব ইনকাম ফ্রম স্যালারি স্টার্ট কর তো দেখ ইনকাম ফ্রম স্যালারি লিখলাম প্রথমে কি লিখব গ্রস স্যালারি ঠিক আছে গ্রস স্যালারি তাই না গ্রস স্যালারি কত বলেছিল বলতো আমাকে 6,50,000 এখানে কোনো গ্রস স্যালারি 6,50,000 লিখে দিলাম তার থেকে কি মাইনাস করতে আমরা ফোর্থ সেমে শিখেছিলাম ডিডাকশন আন্ডার সেকশন 16 ঠিক আছে প্রথমে লিখতে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন একটা ডিডাকশন যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন ঠিক আছে তো আন্ডার সেকশন 16 1a কত টাকা ডিডাকশন পাওয়া যায় 50,000 টাকা 50,000 টাকা তো তুমি মনে রাখতে হবে তোকে 6,50,000 থেকে 50,000 দিলে কত হলো 6,00,000 টাকা দেখ ভালো করে শোন যেহেতু গ্রস স্যালারি বলেছিল তাই 50,000 মাইনাস করতে যদি শুধু স্যালারি বলতাম কিছু করতে আমি শুধু তার বলেই তো কোশ্চেনে বলতে ইনকাম ফ্রম স্যালারি 6,50,000 তো ডাইরেক্ট 6,50,000 লিখে দিতে এটা কিছু বলেনি তো বুঝতে পারলি ব্যাপারটা এটাকে মাথায় রাখতে হবে নেক্সট কি বলেছে এ হয়ে গেল বি দিয়ে কি বলেছে পর কারণ আমাদের হেডস অফ ইনকাম পাঁচটা হয় একটা স্যালারি হেড হল আর কি হেড বলেছে বল কোশ্চেনে বলে দিয়েছে বলছে ইনকাম ফ্রম আদার সোর্স কত 60,000 টাকা দেখ লিখবো ইনকাম ফ্রম আদার সোর্স লে ইনকাম ফ্রম আদার সোর্সেস ঠিক আছে তো 60,000 টাকা ইনকাম ফ্রম আদার সোর্সেস 60,000 টাকা লিখে দিলাম আর তো কিছু নেই কারণ আমাদের পাঁচটা হেড এখানে দুটো হেড দিয়েছে তাই দুটো হেড লিখবো 6,60,000 এটাকে করে বলে জিটিআই গ্রস টোটাল ঠিক আছে গ্রস টোটাল ইনকাম হয়ে গেল গ্রস টোটাল ইনকাম 6,60,000 হয়ে গেল এতে কি মাইনাস করতে মানে পড়ে 80 ডিডাকশন লেস ডিডাকশন লিখো লেস ডিডাকশন আন্ডার সেকশন দেখ 80 এর আন্ডারে যত ডিডাকশন হয় সব ডিডাকশন বাদে 80 ডিডাকশন গুলো কিন্তু 80 ডিডাকশন এখানে একটাই বলেছে সি বলেছে এখানে কোনো কমপ্লিকেট থাকে না এখানে ইজি মানে কয়েকটা সিলেক্টেড আইটেম তুলে দেবে বেশি আইটেম না ভাবিস না যে এই ভাববি না তোকে স্যালারি করতে দেবে ভাবিস না আদার সোর্স মানে ছোট ছোট পয়েন্ট বলে তো প্যাটার্ন জানতে কি প্যাটার্নে অঙ্ক না হবে ঠিক আছে তো আন্ডার সেকশন কি হবে বল 80 সি কত বলেছে 1.5 লাখ টাকা বলে দিয়েছে জানিস আমি তো আগেও পড়েছি 80 সি তে ম্যাক্সিমাম কত ছাড় পায় 1.5 লাখ টাকা ছাড় পায় 1.5 লাখ টাকাই বলে দিয়েছে তাহলে 6,60,000 থেকে 1.5 লাখ বাদ দিলে কত হবে 5,10,000 এটাকে বলে টোটাল ইনকাম বুঝলে না টোটাল ইনকাম বল বুঝলে টোটাল ইনকাম আমি কালকে কি বলছিলাম আমি তোকে কালকে কি শেখাচ্ছিলাম আমি কালকে যখন অঙ্ক করাচ্ছিলাম দেখ কোশ্চেনে বলেছিল ট্যাক্স বের করে দিয়েছিল না আমি বললাম কোন অঙ্কে ট্যাক্স বের করে দেবে কোন অঙ্কে তোকে ট্যাক্স বার করতে হবে কালকে শিখিয়েছিলাম ট্যাক্স করে বার করতে হয় তা আজকে কি হলো দেখ ইনকাম পেয়ে গেলি ইনকাম পেলি তো এই ইনকামের মধ্যে ট্যাক্স বের করতে কোন অঙ্কে ট্যাক্স বের করে দেবে কোন অঙ্কে ট্যাক্স বের করে নিতে হবে হয় কোন অঙ্ক ওরা বের করে দেবে কোন অঙ্ক বের করতে হবে তাহলে বুঝলেন তো ট্যাক্স বের করতে হয় কি করে আগে ইনকাম বের করতে হবে ইনকাম বের করে ইনকাম কি করে বের করতে হয় আমার 5টা হেড হয় 5টা হেড যোগ করব 5টা হেড যোগ করে দেখো জিটিআই তার থেকে ডিডাকশন বাদ দেব ওই টোটাল ইনকাম হয়ে গেল এবার এর উপর ট্যাক্স বের করব কি করে ট্যাক্স বের করব দেখ পর লিখো ট্যাক্স অন ভালো করে শুন ট্যাক্স অন নরমাল ইনকাম এই ইনকামটা পুরোপুরি নরমাল ইনকাম তাই লিখো ট্যাক্স অন নরমাল ইনকাম স্যার কি করে করবেন জি কালকে একটা চার্ট করেছিল মনে পড়ে ওই চার্টটা দেখ তোর বোঝার জন্য ওয়ার্কিং সে করবি কি নিয়মটা কি আচ্ছা ভদ্রলোক এর নাম কি গাঙ্গুলির বয়স বলেছে কোশ্চেন বয়স বলে দেখ ব্যাকেটে বলে দেয় সময় এজ বলে দেয় বলেছে এখানে এজ বলেনি না বললে কত ধরবি এজ যদি না বলে ধরবি সবসময় 60 বছরের মধ্যে তুই কেন তুই বলি স্যার 60 থেকে 80 কখনো ধরবি না সবসময় 60 বছরের মধ্যে ধরবি ঠিক আছে সবসময় 60 বছরের মধ্যে 60 বছরের নিয়ম কি 0 থেকে 2.5 লাখ হ্যাঁ কি না 0 থেকে 2.5 লাখ টাকা যদি কেউ ইনকাম করে তার কত পার্সেন্ট ট্যাক্স দিলে 0% তা 0% ট্যাক্স দিলে কত হয় 0 টাকাই তো হবে হ্যাঁ কি না তারপর সিলেক্ট টাকা 2.5 লাখ থেকে 5 লাখ টাকা হয় 2.5 লাখ থেকে 5 লাখ
তা 2.5 লাখ থেকে 5 লাখ এই স্ল্যাবে কত পার্সেন্ট পড়ে জানিস? 20%। কি তাই ছিল তো? দেখে নে। না স্যার 5% সরি 5% মিস্টেক হয়ে গেছে। তাহলে 0 থেকে 2.5 লাখ হচ্ছে 0%, 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে হলে 5%, 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে হলে 5% হয়। এবার দেখ 5%টা কার উপর করব? এই 2.5 লাখ থেকে 5 লাখ, এখানে গ্যাপ কত হচ্ছে? 2.5 লাখ, তাই না? 2.5 লাখ থেকে 5 লাখ কত টাকা ইনকাম? 2.5 লাখ টাকা। তাহলে এখানে দেখি যে বুঝতে তো অসুবিধা নেই, 2.5 লাখে 5%, তাহলে কত হলো বল? 12,500। কিন্তু 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 তো না, ঠিকই করছি, কোনো সমস্যা নেই, ঠিক করছি। কত হচ্ছে? 12,500 হয়ে গেল। তারপরে স্ল্যাবটা কি বলে? তারপরে স্ল্যাবটা হয় দেখ 5 লাখ থেকে 10 লাখ, বুঝতে পারছিস তো? কত পার্সেন্ট? এটা হয় 20%। কিন্তু আমার ইনকাম কি 10 লাখ হয়েছে? কত? 5 লাখ 10। তার মানে আমি 5 লাখ টাকা অবধি ট্যাক্স দিয়ে দিয়েছি। তাহলে আমার কত টাকা ট্যাক্স দিতে পারো? 10,000 টাকা। এখানে 10,000 টাকা বলছে, বুঝতে পারছিস তো? তাহলে এই 10,000 এর উপর 20% কত? 2,000 টাকা। তাহলে তিনটে যোগ কর, 12,500 আর 2,000 যোগ করে কত হচ্ছে? 14,500, বুঝেছিস? তাই এখানে লিখো ট্যাক্স অন টোটাল লিখো 14,500। বল বুঝেছিস কি করলাম? এই চারটা দেখ, এইরকম ভাবে তুই বারবার করে প্র্যাকটিস করবি, তোর কোথায় অসুবিধা হচ্ছে বল? কিছু নেই, কিছু নেই। আমি দেখ অনেকে অনেক রকম করে, এটা সবচেয়ে সোজা প্রসেস। এই যে এই লাইনটা তুই ড্র করে না, কোনো ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না, জীবনে কোনোদিন ভুল হবে না। এখন তুই বলিস স্যার আপনি তো 10 লাখ টাকা বললেন, তুই বলছিস 10 লাখ টাকার উপর 30%, 10 লাখের উপর হলো 30%, বুঝতে পারলি তো কি বললো? দেখ 0 থেকে 2.5 লাখ 0%, 2.5 থেকে 5 5%, 5 থেকে 10 20%, 10 এর উপর 30%, এখানে 10 এর উপর হয়নি। তাহলে তুই 5% এত অবধি ট্যাক্স দিয়ে দিয়েছিস, 5 লাখ অবধি ট্যাক্স দেয়া হয়। কত উপর ট্যাক্স দেবে? 5 লাখ 10 এর উপর, তাহলে এক্সট্রা 10 তুই আবার বলবি স্যার আপনি 5 লাখ উপর 20, আরে 5 লাখ উপর কেন ট্যাক্স দেবো? আমি তো এক্সট্রা 10,000 টাকা এই স্ল্যাবে 10,000 করছি, তো হয়ে গেল। এর সঙ্গে কি যোগ করতে হয়? 14,500 হয়ে গেল। এর সাথে যোগ করতে হয় হেলথ এন্ড এডুকেশন সেস 4%, কারণ আগে তো শিখেছি, এটা নতুন করে বলার কিছু নেই। হেলথ এন্ড এডুকেশন সেস 4%, তাহলে 14,500 4% কত দিয়ে ক্যালকুলেট রাখবে? 14,500 4% করে দেখ কত বেরোচ্ছে? 580, তাই তো 580, তাই তো 580, 14,500 580 করলে কত হচ্ছে তোর? 15,080, দেখ 15,000, তাই তো 15,080। এবার প্রশ্ন করতে স্যার রিবেট নেবে না? রিবেট হয় না। রিবেট কখন হয়? টোটাল ইনকাম যদি 5 লাখ টাকার মধ্যে থাকে তাহলে রিবেট দেবে। আমার ইনকাম কত বল? ইনকাম কত? 5 লাখ 10, তাহলে ইনকাম 5 লাখ ক্রস করে গেছে না, রিবেট দেবে না। যদি 5 লাখ টাকা নিচেও তখন রিবেট পাওয়া যায়, ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট পাওয়া যায়। এগুলো পড়েছি বা আস্তে আস্তে দেখবি, প্র্যাকটিস করবি, এখন অনেক জানতে পারবি। 15,080 হয়ে গেল বল। তাহলে আমার গভর্নমেন্টকে এত টাকা ট্যাক্স দিতে, কত টাকা ট্যাক্স দিতে হবে বল গভর্নমেন্টকে? 15,000, রাউন্ডে বল, রাউন্ডে যদি বলিস 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবার দেখতে হবে কি গভর্নমেন্ট কিছু দিয়েছি, টাকা পয়সা কিছু দিয়েছি। দেখেন টিডিএস বলে একটা কথা বলেছে, টিডিএস বলেছে, টিডিএস কত বলেছে? 12,000 টাকা। ও গভর্নমেন্ট আমি অলরেডি 12,000 টাকা দিয়ে দিচ্ছি। ফুল ফর্ম লিখবি তোরা, আমি টিডিএস লিখলাম কত? 12,000 টাকা দিয়ে দিচ্ছি গভর্নমেন্ট, অলরেডি 12,000 টাকা দিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট আরো পাবে কত? স্যার 3,080 টাকা আরো পাবে। কত টাকা পাবে? 3,080 টাকা। তাহলে এই যে 3,080 টাকা হলো, এটাকে বলে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। কি বলে? এগুলো তো মুছে দিই, এগুলো দরকার নেই, এগুলো দরকার হচ্ছে না এখনো পর্যন্ত। কি লিখবো? অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট, মানে আমাকে কত টাকা পে করতে হবে এখনো বল? 3,080, মানে 3,000। দেখ এবার বলি স্যার অ্যাডভান্স ট্যাক্স করবেন না। আরে দেখ না, সত্যি কথা বলতে এই যে আমি যে কালকে বললাম না যে 4টে ডেটে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হয়, জুন মাসে মানে 15/6, 15/9, 15/12, 15/3 বললাম তো দিতে হয় তো কত পার্সেন্ট? প্রথমটা 15%, তারপর 45%, 75%, তারপর 100%। এই কেস এখন তো আসবেই না। স্যার কেন আসবে না? বলেছে করতে, কোনো করবেন না। আরে যদি অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট 10,000 টাকা নিচে হয় তাহলে দরকার হয়, বুঝতে পারলি তো? এখানে যে অ্যাডভান্স ট্যাক্স পে করতে কত বলেছে? 3,000। এটা কি 10,000 টাকার উপরে না 10,000 টাকা নিচে? 10,000 টাকার যদি নিচে যদি তোমার অ্যাডভান্স ট্যাক্স বেরোয় তাহলে তোমার এই রকম মানে কোনো ম্যান্ডেটরি নেই তোমাকে টাকা দিতে হবে। আমি যখন খুশি টাকাটা দিতে পারি। কি বললাম বুঝলি? যে আমার নেই ম্যান্ডেটরি যে আমাকে, বুঝলি না, এই মাসে এত দিতে হবে, এই মাসে এত দিতে হবে, কোনো ম্যান্ডেটরি নেই। কিন্তু এটা যদি 3,000 এর জায়গায় যদি 10,000 বা 11,000 হয়ে যেত তাহলে কিন্তু করতে হতো, তখন করতে হতো। এরকম 10,000 হলে হবে না, 10,000 1 টাকা হলে হতো। এই জন্য একটা নোট লিখে দেবো, নোট লেখ সিন্স, নোটটা লিখতে হবে, কেন করবো না? লেখ সিন্স the tax payable
আর এরকম অঙ্ক আরো তো অ্যাডভান্স ট্যাক্সে প্রচুর অঙ্ক করানো আছে, সব কটা অঙ্কে জানিস এই এমন একটা অঙ্ক এখানে এরকম পেলাম, আর বাকি সব অঙ্ক 10,000 উপরই বেরিয়েছে, সব অঙ্ক 10,000 উপর বেরিয়েছে। তুই কালকের অঙ্কটা যদি দেখিস ইন্টারেস্ট 10,000 টাকার উপরেই ছিল সব। তো চিন্তা নেই, এখন প্র্যাকটিস করবো, অসুবিধা কোথায়। সিন্স দ্য ট্যাক্স পেবল বাই মিস্টার গাঙ্গুলি, লিখলাম ট্যাক্স পেবল বাই মিস্টার গাঙ্গুলি ফর দ্য প্রিভিয়াস ইয়ার, এই নোট লিখতে হবে না, ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার 21-22 আফটার ডিডাক্টিং, কি লিখলাম, আফটার ডিডাক্টিং টিডিএস, আফটার ডিডাক্টিং টিডিএস কাটার পর, ঠিক আছে। তো ভালো করে দেখ কি লিখলাম, ট্যাক্স পেবল বাই গাঙ্গুলি, প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স পেবল করবে গাঙ্গুলি, টিডিএস কাটার পর কত, টিডিএস কাটার পর কত হয়েছে, টিডিএস কাটার পর ইজ বিলো, ভালো করে দেখ কি লিখছি, ইজ বিলো রুপিস 10,000 है কি না, টিডিএস কাটার পর ট্যাক্স পেমেন্টটা কত হয়েছে, 10,000 টাকা কম, 10,000 টাকা কম, হ্যাঁ 10,000 টাকা কম। হেন্স হি ইজ নট লাইবেল, পরীক্ষা একটা শর্ট কোশ্চেন আসতে পারে জানিস, মানে আমি দিয়েছি সাজেশন, অ্যাডভান্স ট্যাক্স কে পে করতে বাধ্য, কে অ্যাডভান্স ট্যাক্সের জন্য লাইবেল কে, নোটও লেখানো ছিল, থিওরিতে নোট লেখানো ছিল, অ্যাডভান্স ট্যাক্স কে লাইবেল কি, যার ইনকাম 10,000 ইনকাম না, যার ট্যাক্স পেবেল 10,000 টাকা ক্রস করে যাবে, সে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিতে বাধ্য, বুঝতে পারলি? তাহলে সবাই কিন্তু দেবে না অ্যাডভান্স ট্যাক্স, কারা দেবে অ্যাডভান্স ট্যাক্স? দেখ না, তুই ধর ইনকাম করছিস, বলি স্যার আমার বছরে তো ট্যাক্স 10,000 টাকা হয় না, তো তুই কেন অ্যাডভান্স ট্যাক্স দিবি? তোর যদি বছরে যদি ট্যাক্স পেবেলটা যদি 10,000 টাকা ক্রস করে তখনই তুই অ্যাডভান্স ট্যাক্স দিবি, কিন্তু টিডিএস কাটার পর, মাথায় রাখবি টিডিএস কাটার পর হি ইজ, কি লিখলাম বল, হি ইজ নট লাইবেল টু পে, he is not liable to pay advance tax এর সেকশন আমরা আগেই শিখিয়েছি, ঠিক আছে, আন্ডার সেকশন 208, অ্যাডভান্স ট্যাক্স সেকশন 208 for the said previous year, no ওই previous year for the said previous year সেকশন, ঠিক না? এবার বলি স্যার এখানে যদি বারবার একই কথা বলি, স্যার 3,000 যাবে, এখানে 13,000 টাকা হতো, আরে কিচ্ছু না, তখন 13,000 টাকা হলে কালকে একটা ডেট মনে করে একটা, তখন কি করতি, 15/6 এর একটা ডেট করতি, তাই না? দেখ কি করেছিল 15/6, তখন কি করবি, তখন করতি, তুই তো সাপোজ 13,000 টাকা ছিল, তখন করতি 13,000 এর উপর কত পার্সেন্ট, 15%, বুঝলি তো কি বললাম? সাপোজ 3 এর জানি 13,000 টাকা, তো 15/6 এর পর স্যার 15 নয়, কত করতি, 13,000 এর উপর 45%, বুঝতে পারছিস ওটা কি হতো? আরে এইটুকুই করতি, আরে নতুন কিছু না, এইটাই করতি, তখন 15/9 এর পর সাপোজ আর এখানে করছি 15/12, তখন কি করতি স্যার 13,000 টাকার উপর 75%, আর 15/3 এর উপর মানে 13,000 এর উপর কত পার্সেন্ট বলে, 100%, এই তো করতি, বুঝতে পারলি? 13,000 টাকা 10,000 টাকা ক্রস করে গেলে সাপোজ তোর অ্যাডভান্স ট্যাক্স যদি এটা 13,000 টাকা বেরোতো, 13,000 টাকা বেরোলে তো অ্যাডভান্স ট্যাক্স দিতেই হতো, তখন এই ডেটে দিতে হতো, ব্যাস ক্যালকুলেট করি তো অঙ্ক শেষ, বুঝলি তো? তখন এই পড়ে 13,000 টাকাই বেরোতো যোগ করে, এই তো অঙ্ক, বুঝতে পারলি? এই তো অঙ্ক, আর কিছু নেই, এইটুকুই অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3 বিতে বলেছে মেনশন এনি 2 কেসেস হোয়ার কোটেশন অফ প্যান ইজ নেসেসারি, মানে প্যান নাম্বার দিতে হয় এমন কিছু কেসের নাম বলো, দুটো কেস বলেছে। তো দেখো আমি কি লিখেছি, প্রথমে লিখেছি সেল অর পারচেস অফ মোটর ভেহিকেল, ঠিক আছে, তুমি যদি মোটর ভেহিকেল বেচো বা কেনো, ঠিক আছে, তো অর ভেহিকেল আদার দেন টু হুইলার ভেহিকেল, ঠিক আছে, তো এরকম কেসে তো হচ্ছে ওপেনিং অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, ওপেনিং অ্যান অ্যাকাউন্ট মানে ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলি সেখানে তোমার প্যান নাম্বার দিতে হবে। তো বলছে পেমেন্ট টু আ হোটেল অর রেস্টুরেন্ট এগেনস্ট আ বিল অর বিল অ্যাট এনি ওয়ান টাইম, পেমেন্ট অফ ইন ক্যাশ অফ অ্যান অ্যামাউন্ট রুপিস 50,000 এর বেশি যদি দিয়ে দাও। তো হচ্ছে ওপেনিং ডিম্যাট অ্যাকাউন্ট উইথ দ্য ডিপোজিটারি পার্টিসিপেন্ট কাস্টোডিয়ান অফ সিকিউরিটিজ অর এনি আদার পার্সন রেজিস্টার্ড অন দ্য সেবি অ্যাক্ট 1992। তো এরকম অনেক কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলো তোমাকে রিড করতে হবে, ঠিক আছে। তো তোমাকে তো পরীক্ষায় বলে যে 2টো আমি বলবো 5টা ট্রানজাকশন অ্যাটলিস্ট ভালো করে পড়ে যাও, ট্রানজাকশন তুমি অ্যাটলিস্ট পড়ে যাও, ঠিক আছে, তো 5টা ট্রানজাকশন পড়ে যাও, যে তোমাদের অনেক হেল্প হবে। দেখো আমি তোমাকে একটা কথা বলছি, তুমি নিজেও জানো প্যান নাম্বার দিতে এমন একটা ব্যাংকে যদি তুমি 50,000 টাকার বেশি ডিপোজিট, তো এরকম অনেক কেস আছে যেখানে তোমাকে প্যান নাম্বার দিতে হয়। দেখো যেমন তুমি যদি এখন এসআইপি তে অ্যাকাউন্ট খোলো, সেখানেও তোমার প্যান নাম্বার দিতে হচ্ছে, এখন প্যান নাম্বার তো ম্যান্ডেটরি হয়ে গেছে, সব জায়গায় প্যান নাম্বার দিতে হচ্ছে। ইন্টারেস্টের কোন সেকশনটা দিয়েছিল,
ইন্টারেস্ট সেকশন ছিল 234A 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 ওকে একটু বলে দে কোন পেজ নাম্বারটা একটু বলে দে। ঠিক আছে আপনারা দেখ না দুজন মিলে তারপর পরে দেখে যাস দেখ আমি দিয়ে দেবো কোশ্চেন দিয়ে দেবো চিন্তা নেই আমি দিয়ে দেবো পিডিএফ করে সুন্দর করে পিডিএফ করে দিয়ে দেবো সমস্যা নেই। তাহলে কি করছি 234A ইন্টারেস্টের সেকশন 234A তোকে আগে জেনে রাখ 234A কখন লাগে তোর থিওরি আসলে লিখতে গেলে এক নম্বর দিয়ে দিল 234A কখন লাগে যদি ইন্ডিভিজুয়াল আমরা পড়েছি পার্সন অনেক রকম হয় ইন্ডিভিজুয়াল যেমন আমি একটা ইন্ডিভিজুয়াল ঠিক আছে তো একটা ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে জানিস পরীক্ষা দিতে পারে একটা ইন্ডিভিজুয়াল রিটার্ন কবে সাবমিট করে বলতে হবে 31 জুলাই এই 31/7 লিখলাম যে কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট হচ্ছে 31 জুলাই ঠিক আছে রিটার্ন ভালো করে শুনবে রিটার্ন সাবমিট করার ডেট রিটার্ন সাবমিট কি সাবমিট করবে রিটার্ন সাবমিট করার ডেট হচ্ছে 31 জুলাই যদি কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করতে দেরি করে মানে ধর এই ডেটের মধ্যে যদি রিটার্ন সাবমিট করতে না পারে যদি পরে রিটার্ন সাবমিট করে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওর উপর একটা ইন্টারেস্ট চাপায় সেটাই আন্ডার সেকশন 234 এতে বলা আছে তাহলে বুঝতে পারলে নিজেই বল 234 এ কখন লাগবে ইন্ডিভিজুয়ালের রিটার্ন সাবমিট করার ডেট কবে 31 জুলাই ইন্ডিভিজুয়ালের রিটার্ন সাবমিট করার ডেট 31 জুলাই যদি কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করতে দেরি করে স্যার সাবমিট করতে দেরি করে মানে ধর জুলাই মাসের জায়গায় ও ধর পরের মাসে সাবমিট করে আগস্ট মাসে সাবমিট করলো যদি রিটার্ন যদি দেরি করে সাবমিট করে তখন ওর উপর ইন্টারেস্ট লাগাবে সেটা কত নম্বর ধারায় বলা আছে 234 এতে তো পরীক্ষা যদি শর্ট কোশ্চেন দেয় 234 এ কখন লাগে তখন বলবি কোনো ইন্ডিভিজুয়াল যদি রিটার্ন সাবমিট করতে দেরি করে তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ইন্টারেস্ট চাপায় ঠিক আছে সেটাই হচ্ছে তোমার 234 এ কি রিটার্ন দেরি করে যদি সাবমিট করে কোথায় আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারি তো কোনো ইন্ডিভিজুয়াল যদি বারবার করে একটা জিনিস মাথায় মধ্যে ঢোকাতে হবে কারণ দেখ স্যার একই জিনিস জানি কিন্তু তার সাথে বারবার করে পড়তে হবে ভুলে যেও না তাহলে কোনো ইন্ডিভিজুয়াল যদি দেরি করে রিটার্ন সাবমিট করে রিটার্ন সাবমিট করার ডেট কবে 31 জুলাই যদি দেরি করে রিটার্ন সাবমিট করে তাহলে তার উপর ইন্টারেস্ট হবে কত নম্বর ধারা বলে 234 স্যার কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে তোরা বলেছিলাম আগেও বলেছিলাম 1% পার মান্থ ঠিক আছে পার মান্থ 1% পার মান্থ ঠিক আছে এবার আস্তে আস্তে বুঝতে হবে 1% পার মান্থ মাথায় রাখতে হবে 1% পার মান্থ 31 জুলাই রিটার্ন সাবমিট করতে হবে স্যার ও ধরুন 3 সেপ্টেম্বর রিটার্ন সাবমিট কতদিন দেরি করেছে তুই বলবি স্যার আগস্ট মাস দেরি করেছে মানে কতদিন দেরি করেছে তুই বল 1 মাস 3 দিন তাই তো 1 মাস 3 দিন কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এরকম 3 দিন বলে কিছু হবে না 3 দিনটাকে পুরো মাস ধরতে হবে এটা নিয়ম বলা আছে মানে বুঝতে পারলি তো পুরো শরীর আমি পুরো লেখাচ্ছি না আগে লেখাটা ছিল আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ওর রিটার্ন সাবমিট করতে হবে জুলাই মাসের 31 তারিখ ও সাবমিট করেছে কবে স্যার সেপ্টেম্বর মাসের 3 তারিখে তার মানে কি আগস্ট মাস তো পুরো ইন্টারেস্ট পাবে কিন্তু সেপ্টেম্বর মাসে কতদিন 3 দিন ওই 3 দিনটাকেও পুরো মাস ধরতে হবে তাহলে সেক্ষেত্রে 2 মাসের ইন্টারেস্ট হবে 2 মাস মানে 1% এক মাসে 1% না 2 মাসে কম পার্সেন্ট 2% বুঝতে পারলি তো আরেকটা কথা আরেকটা জিনিস বলে দেয় পরীক্ষায় না তোকে একটা 140A লিখে দেবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা যদি তুই ভালো করে শুনি মন দিয়ে এটা ভুল করা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি তুই জুলাই মাস ভালো করে দেখ 31 জুলাইয়ের মধ্যে যদি তুই এই টাকাটা পে করিস সেলফ অ্যাসেসমেন্ট মানে বুঝিস তো সেলফ মানে কি নিজে অ্যাসেসমেন্ট নিজে অ্যাসেসমেন্ট করলি নিজে অ্যাসেসমেন্ট করে তুই ট্যাক্স দিয়ে দিচ্ছিস যদি সেই ট্যাক্সের টাকাটা যদি এই তারিখের মধ্যে দিয়ে দিস তাহলে তার উপর ইন্টারেস্ট পাবে স্যার ধরুন আমি 31 জুলাই করিনি আমি তারপরে করেছি সেলফ অ্যাসেসমেন্ট দিয়েছি তাহলে ওর উপর ইন্টারেস্ট পাবে ওর কোনো ভ্যালুই নেই তো এটা অঙ্ক করতে গেলে বুঝতে এই হচ্ছে 234 আর কিচ্ছু বলেনি আর একটা কথাও বলেনি 234 আর একটা কিছু বলেনি স্যার কি করে ট্যাক্স যেমন আগে বের করতে নরমাল করতে ট্যাক্স বের করবি ওই 4% রিবেট যেমন যা ছিল অ্যাডভান্স ট্যাক্স মধ্যে অঙ্ক করলে বুঝে যাবি তাহলে গল্পটা বুঝতে পারলি এবার দেখ আমি তোকে বলছি কি অঙ্ক ছিল কোশ্চেনটা নিশ্চয়ই তোরা পেয়ে গেছিস আমি ইন্টারেস্টটা করে নি তারপর অ্যাডভান্স ট্যাক্সে যাব ঠিক আছে ইন্টারেস্ট গুলো করে নি দেখ কোশ্চেনটা পেয়েছিস ফ্রম দা ফলোইং ওকে দিয়ে দাও একটা ফটো তুলে নি ঠিক আছে বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইন্টারেস্ট পেবল আন্ডার 234A ডিউ ডেট রিটার্ন সাবমিট করার ডেট বলেছে
দেখ এটা আমরা না বললে তো জানি 31 জুলাই মতো বললাম না রিটার্ন সাবমিট করার ডেট 31 জুলাই রিটার্ন কবে সাবমিট করেছে দেখ 15/10 তুই ভাব আমি এই ডেটটা ভাবি একটু তোদের বোঝাই 15/10 রিটার্ন সাবমিট করেছি কবে 15/10 তাহলে ক মাস দেরি করে সাবমিট করতে স্যার আগস্ট মাস দিইনি আগস্ট মাসে সাবমিট করিনি সেপ্টেম্বরে সাবমিট করিনি অক্টোবরে মানে ক মাস 2 মাস মানে আড়াই মাস না আড়াই মাস থেকে কত ধরবো স্যার ওরকম তো কোনো ভ্যালুই নেই 3 মাসই ধরুন তাহলে 3 মাস মানে ক পার্সেন্ট ইন্টারেস্ট দেবো 3% ইন্টারেস্ট দেবো তো বুঝতেই পারলি ট্যাক্স পেবেল বাহ এটা অনেক সোজা করে দিয়েছে ট্যাক্স পেবেল বলে দিয়েছে 1,54,600 এটা তোকে বের করতে হয় তোকে ইনকাম বলে দেবে যেমন ট্যাক্স করতাম ওটা বের করতে হয় তো ট্যাক্স পেবেল তুই ভাব নিজে ভাবে অঙ্কটা কিভাবে করতে দেখাচ্ছি আগে দেখে নে রাফলি দেখে নে তোকে এত টাকা ভালো করে শোন তোকে এত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে তার মধ্যে তুই অলরেডি দিয়ে দিয়েছিস কত টিডিএস দিয়ে দিয়েছিস কত 1,12,300 এত টাকা দিয়ে দিয়েছিস মাইনাস কর ক্যালকুলেট কর 2 4 42,300 তার মানে বুঝতে পারছিস তো ব্যাপারটা মন দিয়ে শুনিস কিন্তু তোকে দিতে হবে এত টাকা তুই দিয়েছিস এত টাকা দেখ কি বাদ যায় যদি তুই গভর্নমেন্টকে টিডিএস মানে বুঝিস তো আগে থেকে যে টাকাটা দিয়ে দেওয়া হয় টিডিএস দিয়ে দিয়েছিস তাহলে সেটা তো বাদ যাবে অ্যাডভান্স ট্যাক্স থাকলে সেটাও বাদ যাবে ঠিক আছে তাহলে কত হলো এত টাকা শর্টফল হচ্ছে এটাকে বলে শর্টফল এত টাকা তুই দিতে পারিস তাহলে এর উপর তোকে ইন্টারেস্ট হবে এর উপর তাহলে 42,300 কত পার্সেন্ট হবে ইন্টারেস্ট বললাম তো 1% করেছে 1% হবে কম আসতে হবে 3 মাস বললাম না 3 মাস কেন হলো তাহলে কর বেশ এইটুকু বলেই 5 নম্বর দেখ এইটুকু বলে 5 নম্বর কিছু নেই অঙ্কের মধ্যে এইটুকু দেখ কলাইন করলো দেখ অঙ্ক শেষ 5 নম্বর কিছু নেই অঙ্কের মধ্যে 5 মার্কস পেয়ে গেছি শুধু 3 লিখতে হবে না 3/12 এ পরে করছি না 3/12 কেন করবি রে 1% পার মান্থ বলেছে এক মাসে যদি 1% আর 3 মাসে কত 3% তাই না দেখ ক্যালকুলেট কর তারপর আমি লিখে দেব কি লিখতে হবে লিখে দেব বল কত টাকা হচ্ছে 1269 ঠিক আছে আমি পুরো লিখে দেখাবো কিভাবে লিখতে হবে বল বুঝতে পারলি দেখ কি করলাম শুধু এইটুকু পরীক্ষা হলে করবি তোকে 5টা নাম্বার দিবি শুধু এইটুকু দেখ কিছু লেখা করে লিখতে হবে এইটুকু বলে 5 মার্কস কিছু নেই হ্যাঁ ভেরি সিম্পল বুঝছিস কি বললাম 224 এ হ্যাঁ তবে একটা কথা মাথায় রাখতে হবে বললাম না কারণ আমি অঙ্কে পেলামই না এখানে এটা মাইনাস করে কত পেয়েছে এটা মাইনাস করে কত বেরোলো 42,300 এটা এই যে তুই 42,300 এর উপর চাপালি তো 1% তুই যে চাপাবি না এই 1% এ চাপাবি মাথায় রাখতে হবে এটা যেন রাউন্ড ফিগার আসে রাউন্ড ফিগার মানে 100 দিয়ে যেন মাল্টিপ্লাই করা যায় বুঝলি কি বললাম 100 দিয়ে মাল্টিপ্লাই করা যায় এরকম ডিজিট হতে হবে তো একটা অঙ্ক পেলে আমরা বুঝিয়ে দেব ঠিক আছে আমি তোকে বলে দিচ্ছি সব ডিটেইলস চিন্তা করতে হবে না এই যে এখানে লেখা ছিল আমার ইন্টারেস্টটা চার্জ হবে অন রাউন্ডিং ট্যাক্স অ্যামাউন্ট দেখ এই যে ইন্টারেস্টটা বললাম না 1% কার উপর রাউন্ডিং ট্যাক্স অ্যামাউন্ট রাউন্ডিং স্যার রাউন্ডিং ট্যাক্স অ্যামাউন্ট মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে স্যার ধরুন 100 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে কত এবার 42,300 100 দিয়ে মাল্টিপ্লাই আমি তোকে एग्जांपल দিচ্ছি ধর সাপোজ ধর লেখা আছে 18,260 তাহলে বুঝতে পারলি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না 10 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে দেখ তা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে এটাই কত করতে হবে হয় তোর স্যার 18,200 করতে হবে নালে 18,300 করতে হবে একই না এবার প্রশ্ন হলো স্যার কোনটা করব সেটা কোনটা করব আমাদের ইনকাম ট্যাক্সে কি বলেছে ইনকাম ট্যাক্সে বলেছে তুই পেছনের দিকে আস পেছনের দিকে মানে কত হবে 200 না 300 পেছন সামনে না 200 তাহলে এটা কারেক্ট আরেকটা आंसर আরেকটা বলছি 15,556 দিয়েছে তাই না দেখে তো মনেই হচ্ছে না 100 দিয়ে মাল্টিপ্লাই করা আছে 100 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে কি পেছনের দিকে আসবে তাহলে কত করব 15,500 তো এই জিনিসটা জেনে রাখলে তাহলে কোনো সমস্যা নেই না হলে এটা যদি মেইনটেইন না করি এটা হাফ এক নাম্বার কাটতে পারে তো বুঝতে পারলি ব্যাপারটা তাহলে এই জিনিসটা এটাকে বলে রাউন্ডিং অফ তো বুঝতে পারলি ব্যাপারটা আরেকটা কথা 234a বললাম 234f কখন লাগে 234f কালকে দেখি ছোট্ট একটা ভিডিও দিয়েছি 4 মিনিটের একটা ভিডিও 4 মিনিট শুধু 234f বলা আছে অনলি 4 মিনিটস বুঝলি তো কেন আমার আগেও করানো ছিল আবার কেন নতুন করে দিয়েছি নিয়ম চেঞ্জ হয়েছে নিয়ম চেঞ্জ আগেও বলে দিয়েছিলাম যদি খেয়াল না করিস আমি আবার ছোট্ট করে 4 মিনিটে করে দিলাম 234f কখন লাগে জানিস তো কোন ইন্ডিভিজুয়াল যদি দেরি করে রিটার্ন সাবমিট করে কি বললাম কোন ইন্ডিভিজুয়াল যদি দেরি করে রিটার্ন সাবমিট করে দেরি করে তো বললাম ও কি রিটার্ন দেরি করে সাবমিট করেছে কি করেনি ওর রিটার্ন সাবমিট করতে হবে জুলাই মাসে ও সেপ্টেম্বর রিটার্ন সাবমিট করেছে অক্টোবর মাসে দেরি করে সাবমিট করেছে তো দেরি করে সাবমিট করলে ওকে তো ফাইন দিতেই হবে এটাই 234 এ বলা যায় আর কিচ্ছু বলেনি শুধু এইটুকু কথা বলেছে আর কিচ্ছু বলেনি
বুঝতে পারলি 234F এ কি বলা আছে? তুই যদি না জানিস খুব সমস্যা, পরীক্ষাতে শর্ট কোশ্চেন দিয়ে দিলে এগুলো থিওরি। তো 234F কখন লাগবে? যদি কোনো ইন্ডিভিজুয়াল দেরি করে রিটার্ন সাবমিট করে। দেরি করে রিটার্ন সাবমিট করলে ওকে কি দিতে হবে বল? 234F দিতে হবে। এবার 234F এ কত টাকা ফাইন দিতে হয় সেটাও বলে দিয়েছে, 5000 টাকা আর 1000 টাকা। 5000 টাকা আর 1000 টাকা, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো? তো এটাই বলেছে আর কিছু না। তো এটা কর, এবার অঙ্কটা করাবো, লিখে দেবো কি কি লিখতে হবে। তাহলে এক রাউন্ড বুঝতে পারলি? একদম এইটুকু সাজাই দিতে হবে 5 নাম্বার 234 এ। 234 এ কিছুই নেই। তো কি বললাম বুঝতে পারলি তো? আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটা লেখার আকারে লেখালাম। লেখালাম কিভাবে লিখতে হবে। কি লিখেছি? কম্পিটিশন অফ ইন্টারেস্ট পেবল আন্ডার সেকশন 234A ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 রিলেটিভ টু দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। ঠিক আছে? ট্যাক্স অন অ্যাসেসড ইনকাম ওরা করে দিয়েছে, আমাকে করতে হয়নি। করে দিয়েছে, ব্র্যাকেট শুধু লিখে দিয়েছি ইনক্লুডিং সেস, মানে 4% সেস হয় না, সেটা করে কত এটা বলে দিয়েছে। তার থেকে টিডিএস মাইনাস করেছি, যদি কোশ্চেনে অ্যাডভান্স ট্যাক্স থাকে তাহলে সেটাও মাইনাস করতে। এই অঙ্কে নেই তাই মাইনাস করে দিই, অন্য অঙ্কে থাকবে তখন মাইনাস করব। এই অঙ্কে নেই মাইনাস করি, অন্য অঙ্কে থাকবে মাইনাস করব। বুঝতে পারলি তো? বারবার বলছি এই অঙ্কে নেই তাই মাইনাস করিনি। ওই বলি অন্য একটা অঙ্ক করে 24 স্যার আপনি আগের অঙ্কে অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করেন, এই অঙ্কে কেন করলেন? তাই মাইনাস করতে হয়। তোকে গভর্নমেন্টকে এত টাকা দিতে হবে, তুই যা যা দিচ্ছিস সেগুলো সব মাইনাস হয়। হয়ে গেল এটা মানে শর্ট ফল, এত টাকা ফল করেছিস। এখন তুই বলিস স্যার আমার যত টাকা দেওয়ার কথা আমি পুরোটাই দিয়ে দিই, তাহলে কি আমার ইন্টারেস্ট চাপ হবে? কেন চাপ হবে? পুরো টাকা দিয়েছি কেন ইন্টারেস্ট নেবে? বুঝতে পারলি তো? আর এটা এবার দেখ পরীক্ষা হলে না এটা তুই না এটা লিখিস না এখন লিখ, এটা লিখিস না। কেন বলতো? আমার এখানে রাউন্ড অফই বেরিয়েছে, যেই অঙ্কে রাউন্ড অফ বেরোবে না সেই অঙ্কে এটা লিখতে হবে। বুঝতে পারলি তো? এই অঙ্কে তোমার রাউন্ড অফই বেরিয়ে গেছে, এখানে তোমার 100 মাল্টিপ্লাই হয়েই গেছে। তো যেই অঙ্ক হবে না সেই অঙ্কে লিখবি। এটা লিখে দিলাম যাতে আবার বারবার করে বুঝবো, যদি আমি অঙ্ক না পাই। তো 234 এ যে কোনো অঙ্ক বেরিয়ে একটা অঙ্ক করানোর পর তারপর কি হয়ে যায়? পিরিয়ড অফ ডিফল্ট তুই বুঝতে পেরেছিস 3 মাস, এই মাত্র বোঝালো, কোনো সমস্যা নেই স্যার। আড়াই মাস হচ্ছে তো না, এখানে পরিষ্কারভাবে বলা আছে, একটু দেরি করেছিস, পরিষ্কারভাবে বলা আছে যদি এখানে 15 তারিখে দূরের কথা, এখানে দেখ আমার জুলাই মাসে রিটার্ন সাবমিট করতে হবে, আমি রিটার্ন সাবমিট করেছি 15ই অক্টোবর, তার মানে আগস্ট জুলাই তো আগস্ট মাস পুরো, সেপ্টেম্বর মাস পুরো। কিন্তু অক্টোবর মাসে যদি রিটার্ন 2 তারিখে সাবমিট করতে তাহলে অক্টোবর মাসটা পুরো ধরা হতো, এটা বলে দিয়েছে। এরকম পার্ট অফ দা কিছু হয় না, পার্ট বলে কিছু হয় না, পার্ট অফ দা মান্থ কিছু হয় না, ঠিক আছে? তো পুরোটাই ধরতে হবে, এটা বলে দিয়েছে পরিষ্কার। এই জন্য 3 হলো, ঠিক আছে? এবার তো তারপরে এত অঙ্ক এখানেই শেষ। যদি 5 নম্বর থাকে, যদি এই লাইনটা যে লিখে দেবে সে 5 পাবে, আর যে এত অবধি করবে সে 4 পাবে। এখানে কি লিখেছি? হি অর শি, আমি এইমাত্র বললাম 234F কখন লাগে? যদি কেউ যদি রিটার্ন দেরি করে সাবমিট করে 234F লাগে, ঠিক আছে? তো তাহলে রিটার্ন কি দেরি করে সাবমিট করেছে করেনি? হ্যাঁ স্যার দেরি করে সাবমিট করেছে, 234F লাগিয়ে দেন। হি অর শি ইজ লায়াবল টু পে ফি আন্ডার সেকশন 234F। এবার 234F এ কি বলে? ফি কত দিতে হয়? 1000 টাকা আর 5000 টাকা। এবার কি ওখানে 1000 টাকা 5000 টাকা রুল ছিল ইনকামের উপর? আমি তো ইনকাম জানি না কি করে করব, আমাকে তো ট্যাক্স বলে দিয়েছে, তো সুতরাং তো জানার দরকার নেই, এত কিছু ভাবতেও হবে না তোকে শুধু লিখে দিবি হ্যাঁ ওর ফাইন দিতে হবে, লেট ফি দিতে হবে, কারণ রিটার্ন দেরি করে সাবমিট করবে, আর কিছু লিখতে হবে তো জানতে। তোকে তো বলেনি ফি কত টাকা, তুই এক্সট্রা করে দিবি, এটা মাথায় রাখতে হবে। একটা নোটস দিয়েছিল যেটা বলেছিল বিয়ের তাকে, বলছে রাইট আ শর্ট নোটস অন ইন্টারেস্ট পেবল আন্ডার 234C। 234A পড়েছো ইন্টারেস্ট, 234B পড়েছো, 234C কি বলেছে? 234C একটু দেখে নাও, এটা ক্লাসে বোঝানো আছে ডিটেলসে, অঙ্ক করানোর আগে বুঝিয়েছিলাম। ইন্টারেস্ট ইজ পেবল বাই অ্যান অ্যাসেসি ফর ডিফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্ট। ঠিক আছে? কি বলছে টপিকটা? 234C তে কি বলেছে? ইন্টারেস্ট ফর ডিফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। ঠিক আছে? তো দেখো এখানে কি লেখা আছে জিনিসগুলো। আর ইন্টারেস্ট তোমরা জানো 1% পার মান্থ, ঠিক আছে? তো 1% পার মান্থ, আর এটার সঙ্গে অ্যাডভান্স ট্যাক্সের অনেক রিলেটেড আছে। তো দেখো এখানটায় কি লেখা আছে, প্রথম পয়েন্টটা বলেছে ইফ অ্যাডভান্স ট্যাক্স পেড অন অর বিফোর, আর অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করার দিনগুলো কি কি ছিল? 15/6, 15/9, 15/12, 15/3, মানে 15 জুন, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর অ্যান্ড 15 মার্চ। ঠিক আছে? তো ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার, কোনো সমস্যা নেই। তো বলছি ইফ অ্যাডভান্স ট্যাক্স পেড অন অর বিফোর 15 জুন ইজ লেস দ্যান 15%, যদি 15%-এর কম পেমেন্ট করো, যদি তুমি 15%-এর কম পেমেন্ট করো, ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট লাগবে। তারপরটা বলেছে 15 সেপ্টেম্বর, তাই তো? যদি তুমি 45%-এর কম অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করো, তারপরটাও এটা 75 হবে।
আমাদের যে ইন্টারেস্টের স্ট্রাকচারটা কি ছিল 234C তে, বা অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্টগুলো কি ছিল? অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্টগুলো ছিল, প্রথমটা ছিল 15 জুন, ঠিক আছে? প্রথমটা ছিল 15 জুন। আমি তো লিখে দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে, তোমাদের অনেকটা হেল্প হবে ব্যাপারটা, যে লিখে যদি দেখিয়ে দিই। দেখো, অ্যাডভান্স ট্যাক্স কি ছিল একটা, অ্যাডভান্স ট্যাক্সের রুলটা ছিল 15 জুন, ঠিক আছে? তারপর 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর আর 15 মার্চ, এই ছিল। ফার্স্ট ইনস্টলমেন্টে তোমাকে দিতে হতো কত? 15% অ্যাডভান্স ট্যাক্সের। তার 15 আর 30 মিলিয়ে কত হতো? 45%। তারপর দিতে হতো তোমার 75%। তারপর দিতে হতো 100%। অনেক লিঙ্ক আছে অ্যাডভান্স ট্যাক্সের সঙ্গে 234C। তাই এখানে বলেছে ইফ অ্যাডভান্স ট্যাক্স পেড অন অর বিফোর 15 জুন, ঠিক আছে, 15 জুন অন অর বিফোর 15 জুন ইজ লেস দ্যান 15%, অর্থাৎ তোমার যত অ্যাডভান্স ট্যাক্স আছে তার যদি 15%-এর কম পেমেন্ট করো, তাহলে কি হবে? তারপর হচ্ছে তো তারপর হচ্ছে যদি 45%-এর কম পেমেন্ট করো তাহলে কি হবে? 15 সেপ্টেম্বর। আর 15 ডিসেম্বরের মধ্যে যদি 75%-এর কম পেমেন্ট করো তাহলে কি হবে? আর 15 মার্চের মধ্যে 100%-এর কম পেমেন্ট করো, 1% করে ইন্টারেস্ট লাগবে প্রতি মাসে, ঠিক আছে? এখানে প্রথমটা এই 15 জুন, এখানে 3 মাসের, তারপরে 3 মাসের, তারপরে 3 মাসের, তারপরে 1 মাসের ইন্টারেস্ট লাগবে। তো দেখো, তোমার যত অ্যাডভান্স ট্যাক্স তার 15% ক্যালকুলেট করবে। এবার দেখবে 15 জুন অবধি তুমি কত টাকা ইন্টারেস্ট দিয়েছো, যত টাকা ডিফারেন্স হচ্ছে তার উপর ইন্টারেস্টটা লাগবে। একজন অ্যাকচুয়ালি টোটালি এটা কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার, টোটালি প্র্যাকটিক্যাল ব্যাপার, অঙ্কের কেস এটা। অঙ্ক 24C অঙ্ক কিন্তু এইভাবে করতে হয়, যেটা থিওরি লিখবে এইভাবে কিন্তু অঙ্ক করতে হয়। আচ্ছা, তারপর একটা সেকেন্ড ইনস্টলমেন্টের কথা। সেকেন্ড ইনস্টলমেন্ট তোমার দিতে হবে টোটাল কত? 45%। তো তোমার টোটাল অ্যাডভান্স ট্যাক্সের 45% তোমার পেমেন্ট করার কথা, কিন্তু দেখতে হবে ওই 15 সেপ্টেম্বর তুমি কত পেমেন্ট করেছো, যত টাকা ব্যালেন্স অ্যামাউন্ট তার উপর তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। এবং তারপরেরটা থার্ড ইনস্টলমেন্টে তোমার অ্যাডভান্স ট্যাক্সের 75% ক্যালকুলেট করে দেখে কত টাকা হচ্ছে, এত টাকা দিতে হবে। তুমি 15 ডিসেম্বর অবধি কত টাকা পেমেন্ট করেছো, যেটা ডিউ হবে, মানে যেটা ডিফারেন্স বেরোবে তার উপর তোমাকে ইন্টারেস্ট জমাতে হবে। অ্যান্ড লাস্ট তো তোমরা বুঝতেই পারছো 100% অফ দ্য অ্যামাউন্ট মাইনাস ট্যাক্স দিবে বিফোর 15 মার্চ। তো বুঝতে পেরেছো? এটা জাস্ট নোটটা একবার পড়ে নেও, হয়ে যাবে। ঠিক আছে তো? কি লেখা লিখতে হয় আমি একটু বলে দিচ্ছি। লিখতে হবে তোকে কম্পিউটেশন অফ, ঠিক আছে তো? কম্পিউটেশন অফ কি ছিল এখানে? নাম, ভদ্রলোকের নাম কি আছে? মিস্টার আব্দুল মাজিদ। আব্দুল মাজিদ, তাই তো? কম্পিউটেশন অফ মিস্টার আব্দুল মাজিদ, কমাজি লিখবে আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? 22-23, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। বেশ, অঙ্কটা আরম্ভ করবে। আর অঙ্ক করার আগে দেখে নিবি, ইন্ডিভিজুয়াল অঙ্ক করার আগে দেখে নিবি তার বয়সটা কত আছে। কত বলছে বয়স? 50। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অঙ্ক আরম্ভ কর। প্রথমে এ দিয়ে দে, ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি, ঠিক? প্রথমে লিখবো কি বলেছে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস, তোদের ইন্ডিভিজুয়াল যথেষ্ট সোজা অঙ্ক দেবে, তো জেনারেলে কোনো টাফই দেবেন, জেনারেল নর্মাল অঙ্ক দেবে, তো একদম ইজি অঙ্ক পাবে, কোনো সমস্যা নেই। গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত টাকা? দেখ, 8,52,400। 8,52,400 টাকা। এর থেকে লেস করতে হয় ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 1A। এখানে কত টাকা ডিডাকশন পাওয়া যায়? 50,000 টাকা, ঠিক? এটা হচ্ছে ফার্স্ট কলাম রুপিসের, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, ঠিক? 50,000 টাকা হয়ে গেল। আর কি লিখবো? প্রফেশনাল ট্যাক্স। কেন করলাম? কোশ্চেনে বলেছে, কোশ্চেনে বলেছে প্রফেশনাল ট্যাক্সটা লিখবো। তো
তাহলে প্রফেশনাল ট্যাক্স কত বলেছি তুই বল দেখে দেখে 2400 প্রফেশনাল ট্যাক্স 2400 তাহলে 50,000 2400 যোগ করলে হলো 52,400 বাদ দিয়ে হয়ে গেল 8 লাখ টাকা তাহলে আমার স্যালারি ইনকাম হয়ে গেল 8 লাখ টাকা হয়ে গেল বি কি বলেছে এরপর তোকে বলেছে ক্যাপিটাল গেইন লে হেডিং দে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন প্রথমে কি লিখবো লং টার্ম বল কোশ্চেন পড়ে বল লং টার্ম ক্যাপিটাল গেইন কত বলেছে 60,000 লং টার্ম ক্যাপিটাল গেইন বলে দিয়েছে 60,000 ঠিক আছে তো দেখ তার নিচে দেখ শর্ট টার্ম বলেছে কিছু লস বা গেইন শর্ট টার্ম লস কত বলেছে 10,000 আমি বলেছিলাম ফোর্থ সেমিস্টারে শিখিয়েছিলাম শর্ট টার্ম লস যদি শর্ট টার্ম লস থাকে তাহলে সে লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে কি বললাম বল ধর এখানে লিখছি শর্ট করে লিখছি লং আর শর্ট এ শর্ট টার্ম যদি লস হয় সে লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে ঠিক আছে কি বললাম বল মনে কর বল কি বললাম শর্ট টার্ম যদি লস হয় সে লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে স্যার যদি লং টার্ম লস হয় ও শর্ট টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না বলেছিলাম আগে বলেছিলাম সেটাই মনে করলাম সেই টপিকে কথাটা বলেছিলাম তাহলে এই অঙ্কে কি বলেছিল কি লস শর্ট টার্ম লস নাকি লং টার্ম লস শর্ট টার্ম লস তো লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে শর্ট টার্ম লস কত ছিল 10,000 তাহলে লেখ লেস দিয়ে লেখ শর্ট টার্ম ক্যাপিটাল লস শর্ট টার্ম ক্যাপিটাল লস 10,000 60 থেকে 10 বাদ দাও হবে 50,000 তাহলে কি বললাম মনে কর যদি শর্ট টার্ম লস হয় যদি শর্ট টার্ম লস হয় সে লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারে যদি লং টার্ম লস হয় ও শর্ট টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না তার মানে আরো সোজা সুন্দরভাবে মনে রাখবি ছোট বড়র সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে ছোট বড়র সাথে অ্যাডজাস্ট করতে পারে কিন্তু বড় ছোটর সাথে অ্যাডজাস্ট করতে পারে ছোট সবসময় বড়র সাথে অ্যাডজাস্ট করতে পারে তাই শর্ট সবসময় লং এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে লং শর্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে মনে রাখতে হবে ঠিক আছে ধর এটা দিয়ে তোর পরীক্ষাতে এটা নাও দিতে পারে তোর পরীক্ষায় দিয়ে দিল শর্ট টার্ম গেইন পরীক্ষায় দিয়ে দিল শর্ট টার্ম গেইন আর লং টার্ম লস তাহলে মাথায় রাখতে হবে লং টার্ম লস কখনো শর্ট টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না মনে রাখতে হবে তো কোনো ব্যাপার না সি তারপর স্যার আদার সোর্স দিয়েছি ইনকাম ফ্রম আদার সোর্স লেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে কি কি আইটেম আছে আদার সোর্সের বলতে থাক ডিভিডেন্ড ফিক্সড ডিপোজিট আছে দেখ প্রথমে ডিভিডেন্ড ফ্রম XYZ লিমিটেড ইন্ডিয়ান কোম্পানি মানে একবার লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ফুললি ট্যাক্সেবল তাই তো বর্তমান বল টাকা বল 4,000 ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা ট্যাক্সেবল এটাকে লিখে দিলাম এটা ট্যাক্সেবল আগে এটা এক্সাম ছিল তারপর কি বলছে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট লেখ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আদার সোর্সের আইটেম ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট বলে একটা কি ছিল বল একটা ছিল ফিক্সড ডিপোজিট আর একটা সেভিংস লেখ ফিক্সড ডিপোজিট কত টাকা ছিল 14,000 ফিক্সড ডিপোজিট 14,000 টাকা আর সেভিংস 6,000 সেভিংস অ্যাকাউন্ট 6,000 টাকা আচ্ছা আর কি ছিল বল এটা একটা গেল লটারি ইনকাম তাই তো কত বলেছে লটারি ইনকাম লটারি ইনকাম বলেছে 34,400 টাকা মানে লটারি তুই জিতে হাতে পেয়েছিস 34,400 টাকা তুই হাতে কোন টাকা পাবি সরকার টাকা কেটে নেওয়ার পর সরকার কত টাকা কেটেছে দেখ ওখানে বলে দিয়েছে 31.2 কেটে নিচ্ছে তাই তো তাহলে 100 টাকার মধ্যে যদি 31.2 কেটে নেয় তাহলে কত পেয়েছিস হাতে 68.8 করে দাও তো 68.8 যদি হয় তাহলে এটা 68.8 ইনটু 100 কর তাহলে বোঝা গেল ব্যাপারটা টোটাল করে বাইরে পাঠা এই টোটাল করে বাইরে পাঠা কত হচ্ছে দেখ 14 আচ্ছা 20 আর 70 74,000 তাই তো তাহলে আমাদের যে হেডস অফ ইনকাম 5টা হয় এখানে 3টে হেড দিয়েছে তাহলে 8,50,000 আর 70 9,20,000 9,24,000 দেখ তো টোটাল 9,24,000 নাকি করে দেখ যেটা বেরোলো তাকে বলে জিটিআই যেটা বেরোলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম 9,24,000
এর থেকে কি করবো, লেস করব, ডিডাকশন আন্ডার সেকশন 80, তাই তো, মানে 80 ডিডাকশন গুলো বাদ দেবো, একটা করে বাদ দে। প্রথমে কি ডিডাকশন আছে দেখ, এলআইসি প্রিমিয়াম, মনে আছে এলআইসি প্রিমিয়াম, আর প্রথমে লিখবো আন্ডার সেকশন 80C। 80C তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়, 80 তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু এলআইসি প্রিমিয়াম তো 80C তেই আছে। পুরো লাইনটা তুলতে হবে তোকে, এলআইসি প্রিমিয়াম অন লাইন লেখ, এখানে লেখ, আস্তে আস্তে একটা করে লেখ, কোন তার রানিং এলআইসি প্রিমিয়াম অন লাইন কত টাকা দিয়েছে, 15,000 টাকা। এখানে লেখ, কিন্তু এলআইসি প্রিমিয়াম রুল ছিল পলিসি ভ্যালু ম্যাক্সিমাম কত পার্সেন্ট আসে, 10%, পলিসি ভ্যালু ম্যাক্সিমাম 10%, তাই তো, পলিসি ভ্যালু ম্যাক্সিমাম 10%, এখানে কোনো ঝামেলাই নেই, পলিসি দেয়নি তার ঝামেলা নেই। আর কি আসে দেখ, কিছু দিয়েছে এখানে স্যার, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, এটাও তো আসবে এলটিসি, লেখ ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ কত টাকা দিয়েছে, 30,000। আর কি দিয়েছে পয়েন্ট পর, স্যার ডিপোজিট ইন পিপিএফ, ডিপোজিট ইন পিপিএফ এটাও 80 তে আসলে, ডিপোজিট ইন পিপিএফ কত টাকা, 120। হ্যাঁ, আর কিছু দিয়েছে না 80 না, আর কিছু নেই, এই তিনটে পয়েন্ট আমরা 80C আগে করেছি। এই কোশ্চেনে যা যা পয়েন্ট দিয়েছে, এই তিনটে পয়েন্টে 80C পয়েন্ট কত হচ্ছে দেখ, 30 আর 15 45, 1,15,000, সরি 45 আর 1,20,000, 1,65,000। যেভাবে লিখছি এইভাবে লিখবি, এটা হচ্ছে 1,65,000, এটাকে কি বলে বল, অ্যাকচুয়ালি তুই 1.5 লাখ টাকায় আসবে বাইরে, মানে ম্যাক্সিমাম কত আসবে 1.5 লাখ টাকা, কিন্তু 1,65,000 হয়ে গেলে কোয়ালিফাইং অ্যামাউন্ট। ছোট করে এটাকে লিখে দে, এ দিয়ে লিখ কোয়ালিফাইং অ্যামাউন্ট, কোয়ালিফাইং অ্যামাউন্ট, এটা হয়ে গেল কোয়ালিফাইং অ্যামাউন্ট। বি দিয়ে লিখবো ম্যাক্সিমাম লিমিট কত বল, 1.5 লাখ, ম্যাক্সিমাম লিমিট 1.5 লাখ টাকা, তাহলে 80C ছাড় পাবো 1.5 লাখ টাকা, এত অবধি ক্লিয়ার? মানে মোটা কথা 80C তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যাবে, এটা সুন্দর করে দেখালাম, এত অবধি দেখে নে। তারপরে আমরা 80D 80G এগুলো করব। এবার দেখ 80C হলো, এবার আন্ডার সেকশন 80D, এরপর দেখবো 80 তে কি আসে, মেডিক ক্লেম, 80 তে কি আসে, মেডিক ক্লেম। কিন্তু এই যে মেডিক ক্লেমটা আসবে, আমি শিখিয়েছিলাম মেডিক ক্লেমের রুলটা মনে রাখতে হবে। মেডিক ক্লেমে কি বলেছিলাম, মেডিক ক্লেম চেকের মাধ্যমে দিতে হবে, যদি চেকের মাধ্যমে দাও তাহলে ছাড় পাবে, নাহলে ছাড় পাবে না। এখানে চেক বলে দিয়েছে, চেকের মাধ্যমে পেমেন্ট করেছে, ঠিক আছে তো। চেকের মাধ্যমে যদি দেয়, প্লিজ স্যার যদি ধরুন মেডিক ক্লেমের টাকাটা ক্যাশে দিয়েছে তাহলে কোনো ছাড় নেই, চেকে পেমেন্ট করলেই ছাড় আছে, নাম্বার 1। আর মেডিক ক্লেম কার কার হেলথের উপর হতে পারে, আমি এসএসসি আমার হেলথের উপর হতে পারে, ঠিক আছে তো, বুঝছিস তো, আমার হেলথের উপর হতে পারে, আমার ওয়াইফের হেলথের উপর হতে পারে, আমার ছেলে মেয়ের হেলথের উপর হতে পারে, আর আমার বাবা মার হেলথের উপর হতে পারে, কিন্তু এখানে কোনো ভাই বোনের উপর হবে না, বলেছিলাম মেডিক ক্লেম, ব্যাস এইটুকুই। দেখ না কার হেলথের উপর করেছে, নিজের হেলথের উপর 12,000 টাকা, স্পাউস মানে স্পাউসের হেলথের উপর 11,000 টাকা, তাহলে 12 আর 11 কত হয় বল, 12 আর 11 কত হয়, 23,000 টাকা। মেডিক ক্লেম জানিস তো, মেডিক ক্লেমে সুন্দর করে রুল লিখেছিল, সিনিয়র সিটিজেন আর নন সিনিয়র সিটিজেন। নন সিনিয়রের জন্য কত টাকা ছাড় পাওয়া যায়, 25,000 টাকা, তাই তো। নন সিনিয়রের জন্য 25,000 টাকা, মানে দেখ সিনিয়র হয়ে গেলে তখন 50 স্ল্যাবে চলে যাচ্ছে, তাই না। আমি বলেছিলাম কিন্তু রুলগুলো মনে রাখতে হবে, সেগুলো দেখতে হবে। তো আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যাবে, নন সিনিয়রের ক্ষেত্রে 25,000। নন সিনিয়র কাকে বলে, আরে 60 বছরের নিচে, 60 বছরের নিচে। এখানে বল আমার মানে এখানে যার অঙ্ক করতে তার বয়স কত বলছে, 50 বছর, তাহলে 50 জন 60 বছরের নিচে, তো ওর ওয়াইফের বয়স কত হবে, নিশ্চয়ই 50 এর নিচে হবে। যে যার অঙ্ক দিয়েছে তার ওয়াইফের বয়স নিশ্চয়ই, ও যার অঙ্ক দিয়ে তার বয়স 50, তার ওয়াইফের বয়স মানে জেনারেলি কি হবে, 50 এর কমই হবে, 50 বা 50 এর কম হবে। তো ও 50 বছর, ওর বয়স বয়স 60-65 হবে না, তো বুঝতে পারছিস তো। তো তাহলে এখানে কি হয়েছে, যার 60 বছরের উপর হয়ে গেলে তখন একটা স্ল্যাব, 60 বছরের নিচে হয়ে গেলে তখন ম্যাক্সিমাম 25,000 টাকা ছাড় পাওয়া যায়, এটা বলেছিলাম। তাহলে এখানে দুজন মিলে কত টাকা খরচা হচ্ছে, 23,000 টাকা, তাহলে কত টাকা ছাড় দেবে, 23ই ছাড় দেবে। তাহলে 80D কিভাবে লিখবি দেখ, লেখ কি লিখবি, লেখ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ, লেখ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ কত টাকা, 12,000 টাকা। কোথায় লিখবো, এখানে লিখবো 12,000 টাকা। আর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন স্পাউস হেলথ
11,000 টাকা। তাহলে 12 আর 11 কত? 23,000 টাকা। রেস্ট্রিকশন কত আছে? 25,000 টাকা। প্যাকেট লিখে দিই, তাহলে আর কোনো ডাউট নেই। রেস্ট্রিকশন 25,000, মানে ম্যাক্সিমাম 25,000 টাকা ছাড় পাওয়া যায়। হয়ে গেল। তাহলে 80C হলো 80D হলো। আর কি আছে? লাস্ট পয়েন্ট পর ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। আমরা 4th সেমিস্টার ডিডাকশন করেছিলাম 80G। আমরা সেখানে 80G চারখানা ক্যাটাগরি শিখেছিলাম, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। ন্যাশনাল ডিফেন্স ফান্ডে যদি কোনো ডোনেট করা হবে এ ক্যাটাগরি, মানে 100% ছাড় পাওয়া যাবে। আন্ডার সেকশন 80G, আন্ডার সেকশন 80G কি লিখবি? ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড কত টাকা? পুরো 100% ছাড় পাওয়া যাবে। কত? 5,000 টাকায় পুরো ছাড় পাওয়া যাবে, তাই না? কত হচ্ছে বল? বাদ দিয়ে কত হচ্ছে? 9,24,000 থেকে 1.5 লাখ আর 28, মানে 1,78,000 বাদ দে। কত হচ্ছে বল? কত হচ্ছে? 7,46,000। 7,46,000। আচ্ছা, আর একটা আইটেম বাদ যাবে। হ্যাঁ, 7 লাখ। এই সেভিংসটা বাদ যাবে। হ্যাঁ না, কত টাকা হয়েছে বল? কত টাকা হয়েছে? 7,46,000। 46, তাই তো? এবার দেখ, একটা আইটেম আর একটা আসে 80DTA, আন্ডার সেকশন 80DTA। 80DTA এখানে কি বলা হয়েছে? টিটিপি হবে না, টিটিপি হবে। টিটিপি তো সিনিয়র ছিল। টিটিএ 80DTA তে কি বলেছিল? এই যে আমি যে সেভিংস করেছিলাম সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি কত? 6,000 টাকা। তো সেভিংস এর উপর ডিডাকশন পাওয়া যায়, জানিস কত টাকা? 10,000 টাকা ডিডাকশন আছে। তাহলে 80DTA কত? 6,000 টাকায় বসিয়ে দে এখানে। এখানে 6,000 টাকা বসা, ব্র্যাকেট লিখে রাখ। ম্যাক্সিমাম লিমিট 80D এর ম্যাক্সিমাম লিমিট কত ছিল বল? 10,000। তাহলে 80DTA, আবার বল, 80DTA তে কোন অ্যাকাউন্টে আসে? ফিক্সড ডিপোজিট নাকি সেভিংস? দেখবি আমি, তুই, আমরা সবাই সেভিংস অ্যাকাউন্ট বুঝিস তো? যেই অ্যাকাউন্টে যখন তুই টাকা জমা দেয়, যখন টাকা তোলে, কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? তো ওই অ্যাকাউন্টে টাকা রাখলে ইন্টারেস্ট দেবে তো, সেভিংসে ইন্টারেস্ট পাওয়া যায়। সেই ইন্টারেস্টটা ম্যাক্সিমাম কত টাকা অবধি ছাড় দেবে তোকে? 10,000 টাকা। 10,000 টাকা অবধি ছাড় আছে। তাহলে এই যে ভদ্রলোক, কি নাম কি? আব্দুল মজিদ, তাই তো? আব্দুল মজিদ ও ব্যাংকে টাকা রেখেছিল, সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিল, সেখান থেকে ও ইন্টারেস্ট পেয়েছিল 6,000 টাকা। ও 6,000 টাকা, পুরো 6,000 টাকাই ছাড় পেয়ে গেল। ম্যাক্সিমাম কত টাকা ছাড়তে হবে? 10,000 টাকা, ঠিক আছে? তো 6,000 টাকা ছাড় দিয়েছে। এবার যোগ বিয়োগ কর, কত হচ্ছে দেখ। 7,40,000, তাই তো? দেখে দেখ, তাহলে মিলে গেল। কত বললি? 7,40,000, তাই তো? এটাকে বলে টোটাল ইনকাম, ঠিক আছে? টোটাল ইনকাম। দেখ, এটা তাহলে টোটাল ইনকাম হয়ে গেল। $7,40,000। এবার ট্যাক্স বের করবো। এই যে টোটাল ইনকাম হলো, এর মধ্যে দেখতে হবে কোনো স্পেশাল ইনকাম আছে কিনা। স্পেশাল ইনকাম বলতে লং টার্ম, এই যে 50,000 টাকা, এটা লং টার্ম স্পেশাল ইনকাম। লং টার্ম কত পার্সেন্ট হয়? 20%। তারপর লটারি কত? 50, এর উপর 30%, আর বাকির উপর নরমাল রেট। সরি, মুছে দিচ্ছি জায়গাটা। ট্যাক্স বের করবো, হ্যাঁ বলবি আমাকে। তাহলে কত লিখবো? ট্যাক্স বের করছি। ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন কত বেরিয়েছিল? 50 না, নাকি 60 ছিল, 10 মাইনাস করেছি, 50 হয়ে গেল। 50 এর উপর 20%, 10,000। সরি, লটারি ইনকাম, লটারির উপর কত পার্সেন্ট? 30%। ট্যাক্স অন লটারি ইনকাম। 50,000 টাকা লটারি ইনকাম, তারপর 30% মানে 15,000 টাকা।
ঠিক। তারপর লিখো ট্যাক্স অন নর্মাল ইনকাম। দেখ হিসাব করে দিচ্ছি, দেখ সুন্দর করে এদিক টাকা জাস্ট কিভাবে চার্ট করবে, আমি ছোট্ট করে চার্ট করছি। বোঝ 7,40,000 টাকা ইনকাম ছিল, তার মধ্যে লং টার্ম ছিল কত 50, লটারি কত ছিল 50, তাহলে বাকি রইল কত 6,40,000। 6,40,000 উপর ট্যাক্স লাইবিলিটি পে করব, তাহলে 6,40,000 মধ্যে 2.5 লাখ টাকা হতো ফ্রি, তাই তো? দেখি এখানটা এটা হচ্ছে প্রথম 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, তাহলে 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ। আগের দিন করেছিলাম অ্যাডভান্স ট্যাক্স করার সময়, এটা 0% হয়, এখানে হয় 5%, এখানে হয় 20%, তাই তো? এই তো এর উপর 5% মানে কত হয়? 2.5 লাখের 5% 12,500। কত ইনকাম? 6,40,000, মানে এই পোরশনে কত ইনকাম? 1,40,000। 5 লাখ টাকা অবধি 5%, 5 লাখ টাকা থেকে 10 লাখের মধ্যে 20%, তো 5 লাখ থেকে 6,40,000 মানে 1,40,000 এর উপর 20% হবে। 1,40,000 এর উপর 20% কত হচ্ছে বল? করে দেখ তো। 28,000। 28,000, তাহলে 28,000 আর 12,500 মানে কত হচ্ছে? 40,500। এখানে দেখিয়ে দিচ্ছি 28, আগে দেখ 12,500 প্লাস 28,000 কত হচ্ছে? 40,500। ক্লিয়ার? টোটাল করে বল কত হচ্ছে? 65,500। 65,500 হলো। এর সাথে যোগ করব কি? হেলথ এন্ড এডুকেশন সেস 4%, হেলথ এন্ড এডুকেশন সেস 4%, কত হচ্ছে? 2,620। 2,620। টোটাল চাপা এর উপর 68,120। 68,120। 68,120, এটাকে বলে টোটাল ট্যাক্স। এবার টিডিএস কত কেটে নিয়েছে? টিডিএস মানে বুঝতে পারছিস তো? লটারি ইনকাম তোর 50,000 টাকা ছিল, তাই তো? হ্যাঁ কি না বল? লটারি ইনকাম 50,000 টাকা ছিল, কিন্তু তোর হাতে এসেছিল কত টাকা? 34,000 কত সামথিং দেখতো? হ্যাঁ 34,400। 34,400। লটারি ইনকাম 50,000 টাকা, কিন্তু হাতে এসেছিল 34,400, বাদ দিয়ে বল কত হচ্ছিল? 15,600। 15,600 টাকা বাদ দে, কত হচ্ছে দেখ? 52,520। 52,520, মানে লিখো 52,500। এই টাকাটা তোকে এখন ট্যাক্স পে করতে হবে, বুঝে গেল অঙ্কটা? এই হলো কমপ্লিট অঙ্ক। ঠিক আছে, ট্যাক্স পেবে আন্ডার সেকশন, এটা কি করব? ব্যাকেট এটা কি করলো? রাউন্ডেড অফ করলাম তো, রাউন্ডেড অফ আন্ডার সেকশন কত ছিল বলতে পারবি? 288 বল। 288 বি, ঠিক। ট্যাক্স লাইবিলিটি রাউন্ডেড অফ করতে হয় বি তে, আর টোটাল ইনকাম রাউন্ডেড অফ করতে হয় এ তে। বুঝতে পারলি? 2021 জেনারেল এসেছিল, বুঝতে পারলি কেমন সোজা অঙ্ক ছিল? আরম্ভ করে দে, এই বোঝানোর কিছু নেই এটা। প্রথমে লিখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। নেট প্রফিট অ্যাজ পার পিএল অ্যাকাউন্ট কত টাকা দিয়ে নেট প্রফিট? 1,15,000। add disallowed expenditure, ঠিক আছে? disallowed expenditure মানে কি হবে এখানে বুঝতেই পারছিস? remuneration to partners, সবার প্রথম লিখ remuneration to partners। কত টাকা? এখানে 75,000 টাকা, 15,000 টাকা, 30,000 টাকা, বুঝতে পারছিস তো? 75,000 টাকা, 15,000 টাকা আর 30,000 টাকা। 75 আর 15, 90 আর 30, 1,20,000। এবার কি আসবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কত টাকা দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল? এটা বলেছে দেখ 22,500 টাকা। অ্যাডজাস্টমেন্ট কিছু দিয়েছে, ওই সানডে এক্সপেন্সের মধ্যে পেনাল্টি আছে 1000 টাকা, তাই তো? সানডে এক্সপেন্সের মধ্যে পেনাল্টি আছে 1000 টাকা, লিখো এখানে পেনাল্টি, শুধু পেনাল্টি লেখা 1000 টাকা। সিটে যোগ করে বসিয়ে দিন। 1,00,000 টাকা ছিল
43,500 1,43,500। তাহলে দেখ কত করে লাগবে এখানে। এই এটা পেনাল্টি ছিল না, কি ছিল রে? সানডি এক্সপেন্স যত টাকা ছিল তার 1000 টাকা ছিল ইনকাম ট্যাক্স লায়াবিলিটি। এখানে পেনাল্টি না লিখে ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, ইনকাম ট্যাক্স লায়াবিলিটি। কত টাকা? টোটাল কত বললি? 1,43,500। তুমি যোগ করে হচ্ছে 500 3 আর 5 8 16,58,500। এবার করব লেস ডিসঅ্যালাউড ইনকাম। কি আছে এখানে? দুটো পয়েন্ট আছে, একটা ব্যাংক ইন্টারেস্ট আছে আর প্রফিট অন সেল অফ ল্যান্ড, তাই তো? লেস ডিসঅ্যালাউড ইনকাম। একটা আছে ব্যাংক ইন্টারেস্ট 15,000 টাকা। আর কি আছে? বলছে প্রফিট অন সেল অফ ল্যান্ড। হ্যাঁ, ডোনেশন দেখছি কোথায় আছে, দেখে নিচ্ছি। কোশ্চেনে ছিল পিএল ডেবিট আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, তো ডোনেশন থাকলে লাস্টে করে দিবি, সমস্যা নেই। প্রফিট অন সেল অফ ল্যান্ড কত বলেছে? 42,500। তাহলে কত হচ্ছে? 57,500 মাইনাস কর কত হচ্ছে? 2,01,000। এবার এর থেকে লেস করবি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, লেস করবি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। একটাই আসবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাই তো? কত টাকা ছিল এখানে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল 22,500। এটা কত পার্সেন্টেজ ছিল? 22,500 কত পার্সেন্টেজ ছিল? 15%। তাহলে 3% কত হবে? সরি 12% কত হবে? মানে অ্যালাউ তো 12, 18,000। একটা কথা বলছি, কালকে ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, কেমন জানিস? এটা বলে দিচ্ছি, শোন একটু শোন। কালকে ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, দেখ টাকা। তাহলে বাড়িতে ভিডিও দেখার সময় কোনো প্রবলেম হবে না। এখানে ধর 2 IOC থাকে তো, কি রে? এখানে 2 IOC থাকে তো। এই অঙ্কটা কেমন ছিল? এখানে 15% ছিল, ওখানে এরকম ছিল না 15%। ওখানে কেমন বলেছিল জানিস তো? শুনে, ওখানে বলেছিল x y z, দেখতে পাচ্ছিস তো? x এর বলেছিল 15%, y এর বলেছিল 20%, z এর বলেছিল 20%। বুঝতে পারলি কেমন দিয়েছিল? এখানে কত সুন্দর বলেছিল আর ওখানে একটু ঘুরিয়ে দিয়েছিল। তাহলে বুঝতে পারছিস কেমন কি করে করতে হবে। হ্যাঁ স্যার, x এরটা করবেন 12/15, y এরটা করবেন আমি কি করেছিলাম? x এরটা আলাদা করেছিলাম, y আর z একবারে করে দিয়েছি। y আর z এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল যা ছিল দুটোকে যোগ করে দিয়েছি, যোগ করে 12/20 করে দিয়েছি। লাইনের মানে বলতে হয়েছে, তুমি বাকিটা থেকে ভিডিও দেখে বুঝে যাবে। তো এরকম ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনটা। সব সময় যে মানে একই রকম ভাবে তো নাও হতে পারে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছি? এরকম দুটো অঙ্ক করেছি। আচ্ছা বল, এটা 18,000 টাকা মাইনাস করে কি হচ্ছে? 1,83,000। এটাকে বলে বুক প্রফিট। এর থেকে লেস করব remuneration to partners। এর থেকে লেস করব remuneration to partners এর ওই অ্যালাউ করে ইনকাম ট্যাক্স। তাহলে কি লিখব? আন্ডার সেকশন 40B5। নিয়ম কি ছিল মনে আছে তো? বুক প্রফিটের 90% और 1.5 লাখ which very high। কত হচ্ছে? বুক প্রফিটের 90% আর 1.5 লাখ মানে 1,83,000 এর 90% और 1.5 লাখ which very high। কত হচ্ছে? 1 লাখ মানে এর মধ্যে হায়ার হচ্ছে তোর 1,64,100। এবার এইটার সাথে অ্যাকচুয়াল রেমুনারেশন 1,20,000 কম্পেয়ার করব, তাই তো? তাহলে ছোট কোনটা হবে? 1,20,000 হবে। তাহলে এখানে 1,20,000 দেব। বুঝতে পারলি তো? আচ্ছা তোরা এখানে বলছে বুক প্রফিট 193 হবে রে। এই দেখ তো, ঠিকই আছে। কত আছে বুক প্রফিট? 183,000। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে 183 সাথে 120 মাইনাস করলে কত হবে? 63,000। এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। এই দিকে
ইনকাম ফ্রম বিজনেস। বলে দিচ্ছি এটা দেখ, এটা বোঝা যাচ্ছে ইনকাম ফ্রম বিজনেস 63। ঠিক আছে, এবার করবো ক্যাপিটাল গেইন লিখবো। এবার ক্যাপিটাল গেইন লিখবো, PDL এ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কত টাকা ছিল ক্যাপিটাল গেইন? 42,500। নেক্সট কি লিখবো? ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্সেস কত ছিল? আদার সোর্সেস ইনকাম 15,000 টাকা। টিডি যোগ করে দে, কত হচ্ছে দেখ? 1,20,500। এটাকে বলে জিটিআই, তাই তো? এর থেকে মাইনাস করব কি? ডিডাকশন আন্ডারস্ট্যান্ড এপিজি। এখানে ডিডাকশন এপিজি তো বলেছে কত টাকা? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা বাদ দিয়ে দে, 1,10,500। এই তুই কি ভাবছিস এরপর কত পার্সেন্ট হবে? এগুলো কি ভাবছিস নাকি? তোকে তো বলেই দি 80 জি ওরা করে ফেলেছে, পড়ে বলেছে 10,000 টাকা করেছে। ঠিক আছে, 1,10,500 হয়ে গেল তো। এখন এটা হচ্ছে একবার টোটাল ইনকাম, তাই তো? টোটাল ইনকাম 1,10,500। তো এত অবধি টোটাল ইনকাম হয়ে গেলে এবার ট্যাক্স লায়াবিলিটি বের করব। এখানে কি করব? তুমি ধরবে না, আমি পড়ে দিচ্ছি, নিজেই করছি ট্যাক্স অন। এবার দেখ ভালো করে একটু শুনে নিত সবাই। এই যে টোটাল ইনকাম কত হলো? 1,10,500। আগের অঙ্কটা যে বললাম না, ওই টোটাল ইনকামের মধ্যে কোনোদিন লং টার্ম ছিল না। আমাকে যে টোটাল ইনকাম থাকবে দেখতে হবে এর মধ্যে কোনো স্পেশাল ইনকাম আছে কিনা। তো স্পেশাল ইনকাম কি আছে? লং টার্ম আছে। তো লং টার্মের উপর 20% আগে যাবো, হবে বাকির উপর 30%। বুঝতে পারলি? বাকির উপর 30%। ঠিক আছে, তাহলে ট্যাক্স অন এলটিসিডি কত পার্সেন্ট হবে? 42,500 এর উপর 20% করে দেন, 8500। তারপর কি করবি? ট্যাক্স অন আদার ইনকাম বা ব্যালেন্স ইনকাম, যা খুশি বল, কত হবে? 1,10,500 মাইনাস 42,500 করে যেতে হবে, তারপর 30%। কত হচ্ছে? হ্যাঁ, 20,400। তাহলে 28,900 হচ্ছে। এবার এর উপর 4% চাপিয়ে দে, কি লিখবি? SHEC 4%। কত হচ্ছে? 1156। ঠিক আছে, 1156 লিখিস। সেখানে লেখার জায়গা নেই, মুছে উপরে করছি, মুছে উপরটাই করছি। ঠিক আছে তো? তাহলে কত বললি? 28,900 আর ছিল 1156, দুটো যোগ করে কত হচ্ছে? 30,056 মানে 30,060 করে দিচ্ছি, 30,060। এটাকে বলে ট্যাক্স লায়াবিলিটি। ব্র্যাকেটে লিখব রাউন্ডেড অফ। আন্ডার সেকশন 288। ইউজুয়ালি দেখো। এবার দেখো আমরা গ্রুপ সিতে চলে আসবো, ইনডাইরেক্ট ট্যাক্সের পোর্শন। সাথের দাগে কোশ্চেন দেখো কি বলেছে? মেনশন এনি 3 ট্যাক্সেস, বলছে 3টে ট্যাক্সের নাম লেখো দ্যাট আর নট সাবসিউমড অর মার্জ উইথ জিএসটি। ঠিক আছে, বলছে মেনশন এনি 2 গুডস দ্যাট আর কেপ্ট আউটসাইড দ্য পারভিউ অফ জিএসটি। জিএসটি আইনের আওতার বাইরে আছে, তো জানো তুমি একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট আর হচ্ছে তোমার অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন। আর একটা বলেছিল কি সিজিএসটি অ্যাক্টে এগ্রিগেট টার্নওভার আর ইনপুট ট্যাক্স কাকে বলে। তো দেখো অ্যান্সারগুলো লেখা আছে, তুমি দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো লেখা আছে। দেখো ট্যাক্সেস নট সাবসিউম ইন জিএসটি, সেন্ট্রালের কিছু নাম, স্টেটের কিছু নাম। তারপর নন জিএসটি গুডস লিখেছি অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট। এগ্রিগেট টার্নওভার সম্পর্কে লিখে দিয়েছি, সেকশন 2 সাবসেকশন 6 এ লেখা আছে। ইনপুট ট্যাক্স সম্পর্কে লেখা আছে, সেকশন 2 সাবসেকশন 62 তে লেখা আছে। 8 দাগে কোশ্চেন ইনওয়ার্ড সাপ্লাই, আউটওয়ার্ড সাপ্লাই, রেজিস্টার্ড পার্সন আর প্লেস অফ বিজনেস, এই সমস্ত শর্ট নোট লিখতে বলেছে। নোটগুলো সুন্দর করে দেওয়া আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো লেখা আছে 9 এর এতে, বলছে কি তোমার ডিসকাস দ্য
ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্স। দেখো লেখা আছে ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্স। বলছে না বি, এটা থিওরি ছিল। বলছে দেখ, বলছে তুমি জিএসটি পেবেল বের করো আর জিএসটি ক্যারি ফরওয়ার্ড বের করে দাও ইফ এনি, যদি কিছু হয়। ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে দিয়েছে আইটিসি, আর আউটপুট ট্যাক্স পেবেল বলে দিয়েছে। তো ব্যাস, আউটপুট ট্যাক্স কত বলেছে পড় স্যার? আউটপুট ট্যাক্স বলে দিয়েছিলে 95,000, 95,000, 10,000, তাই বলেছিল তো? 95,000, 95,000, 10,000 আউটপুট ট্যাক্স। আইটিসি কত বলেছে? আইটিসি শুরুতেই বলে দিয়েছিল। স্যার আইজিএসটি কথা ছিল। হ্যাঁ বল। আউটপুট ট্যাক্সটা আচ্ছা, সিজিএসটি বলেছিল 95, ঠিক আছে তো? তারপর এসজিএসটি বলেছে 95, ঠিক আছে তো? আর আইজিএসটি 10,000, তাই তো? এটাই তো বলছিলি? হ্যাঁ দেখি 10,000। নেক্সট কি বলেছে? ইনপুট সিজিএসটি বলেছে 75,300, সিজিএসটি 75,300। তারপর ইনপুট এসজিএসটি 1,15,200, ঠিক আছে তো? প্রথমটা 10 10ই হবে, ঠিক আছে তো? এই 10টার মানে কি দেখো ভাই, 10,000 টাকা গভর্নমেন্টকে দিতে হবে, তার মধ্যে 1 টাকাও দেইনি, তার মানে এই 10,000 টাকা গভর্নমেন্টকে দিতে হবে, এই টাকাটা দিতে হবে 10,000 টাকা। আচ্ছা, এটা থেকে এটা মাইনাস করো, 95 থেকে 75,300 মাইনাস করলে কত হলো? 19,700। এই টাকাটা গভর্নমেন্টকে এখনো দিতে হবে। আর এখানে এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বল, করে দেখতো কেউ? 95,000 থেকে 1,15,200 মাইনাস করলে কত হচ্ছে? 20,200। তাহলে এই টাকাটা আমি গভর্নমেন্টকে অলরেডি এক্সট্রা দিয়ে রেখেছি। তাহলে অলরেডি এক্সট্রা দিয়ে রাখলে কি করতে হবে বুঝতেই পারছিস? অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে 20,200 বল শিখিয়েছিলাম, এসজিএসটি যে এত টাকা যে এক্সেস দিয়ে রেখেছি, তাই লিখেছি এক্সেস ক্রেডিট अवेलेबल আর ট্যাক্স পেবেল, ঠিক আছে? এই দুটো টাকা ট্যাক্স পে করতে হবে, আর এটা এক্সেস আছে। এসজিএসটি স্টেটের যদি কোনো এক্সট্রা পড়ে থাকে, ও কাকে দেবে? আইজিএসটি এর সঙ্গে অ্যাডজাস্ট করবে। তাহলে কত দেবে? এখানে 10,000 টাকা মাইনাস হবে, আর এখানে প্লাস হবে 10,000 টাকা। ভালো করে বুঝবি? তাহলে কি করবে? অ্যাডজাস্টেড উইথ আইজিএসটি। কার সাথে অ্যাডজাস্ট করবে? মানে আমরা লিখতে পারি এসজিএসটি অ্যাডজাস্টেড উইথ আইজিএসটি, নাম লিখতে পারিস। তাহলে হয়ে গেল এটা, আর তো কিছু নেই। আর বলি স্যার এখানে 10,200 আছে, মানে মোদি কি মমতা 10,200 আছে, ও কি মোদিকে দিতে পারবে? কোনোদিন পারবে না, ঝামেলা, কোনোদিন দেবে না। তাহলে কি হবে? এখানে 19,700 টাকা এই টাকাটা পে করতে হবে, 19,700 টাকা পে করতে হবে, আর 10,200 টাকা ক্যারি ফরওয়ার্ড হবে, 10,200 ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে এখানে কি লিখবি? এটা কি লিখবি? এখানে ট্যাক্স পেবেল। আচ্ছা 10,200 টাকা ব্র্যাকেটে রাখ, বেটার হবে। ট্যাক্স পেবেল or carry forward, বেটার ওয়ার্ড দিচ্ছি দেখ। ট্যাক্স পেবেলটা কি লিখবো ব্র্যাকেটে? প্লাস সাইন, মানে বুঝতে পারলি তো? আর ক্যারি ফরওয়ার্ডটা মাইনাস সাইন। শেষ। দিয়েছিল স্টেট হুইচ টাইপ অর টাইপস অফ জিএসটি উড বি লেভিয়েবল আন্ডার ইচ অফ দ্য ফলোইং কেসেস। মিস্টার এম অফ মুম্বাই, এ তো আগেও বলেছি, মুম্বাই চেন্নাইতে গুডস পাঠিয়েছে, ঠিক আছে তো? তো বলছে এ তো সোজা কোশ্চেন না, তুমি নিজেও বুঝতে পারছো, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গুডস পাঠানো হয়েছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে কি বলে? এটাকে কি বলে? এটাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই, এটাকে বলা হয় ইন্টারস্টেট সাপ্লাই। তো এখানে আমি পরে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ইন্টার স্টেট সাপ্লাই, আর ইন্টারস্টেট সাপ্লাই কি অ্যাপ্লিকেবল? আইজিএসটি। 2 নম্বর, পি অফ পাঞ্জাব সাপ্লাই গুডস টু কিউ অফ পাঞ্জাব, মানে একই স্টেটের মধ্যে গুডস ট্রান্সফার হয়েছে, তার মানে এক্ষেত্রে কি বসবে? এটাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই, এখানে বসবে সিজিএসটি এসজিএসটি। লেখো ইন্ট্রা স্টেট সাপ্লাই, এখানে বসবে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। লাস্ট ওয়ান, 3 নম্বর পয়েন্টটা কি বলেছে? বলছে মিস্টার ডাব্লিউ অফ আন্দামান সাপ্লাই গুডস টু মিস্টার বি অফ আন্দামান। তার মানে এখানে কি হচ্ছে? একই ইউনিয়ন টেরিটরির মধ্যে গুড সাপ্লাই হয়েছে, তার মানে এখানে কি হচ্ছে? একটা ইউটিজিএসটি বসবে, একটা সিজিএসটি বসবে। এটাকে বলবো কি?
ইন্ট্রা স্টেট সাপ্লাই, একটা বসবে তোমার সিজিএসটি আর একটা ইউটিজিএসটি। ইউটিজিএসটি হয়ে গেল। নেক্সট বিয়ের দাগে দিয়েছিল একটা থিওরি দিয়েছিল, বলছে ট্যাক্স ইনভয়েস কি আর বিল অফ সাপ্লাই কি। দেখো লেখা আছে ট্যাক্স ইনভয়েস সম্পর্কে লেখা আছে, বিল অফ সাপ্লাই সম্পর্কেও লেখা আছে। নেক্সট কোশ্চেন বলছে 11 দাগে হোয়াট ডু মিন বাই কম্পোজিট সাপ্লাই অ্যান্ড, একটা কম্পোজিট সাপ্লাই একটা ছিল মিক্স সাপ্লাই, এটা মিক্স সাপ্লাই হবে, একটা কম্পোজিট সাপ্লাই আর একটা মিক্স সাপ্লাই, ঠিক আছে তো। আর গিভ অ্যান এক্সাম্পল ফর ইচ, আর বলেছিল এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রিভার্স চার্জ উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। তো এবার রিভার্স চার্জ লিখতে হবে, এক্সাম্পল দিতে হবে। দেখো কম্পোজিট সাপ্লাই সম্পর্কে লিখে দিয়েছি আমি, ঠিক আছে তো। তারপর বেশ কিছু উদাহরণ দিয়েছি আমি, তারপর মিক্স সাপ্লাই সম্পর্কে লিখেছি, তারপরে বেশ কিছু উদাহরণ দিয়েছি। তারপর রিভার্স চার্জ লিখতে বলেছে, রিভার্স চার্জটা লিখেছি। নেক্সট কোশ্চেন বলছিল 12 দাগে হোয়াট ডু মিন বাই কম্পোজিশন স্কিম, হু ক্যান অফ কম্পোজিশন স্কিম, হোয়াট ইজ এক্সাম সাপ্লাই, ডিস্টিংগুইশ বিটুইন এক্সাম সাপ্লাই জিরো রেট সাপ্লাই। ঠিক আছে, লিখে নাও কোশ্চেনের অ্যান্সারটা। তেরো দিকে কোশ্চেন বলেছিল রাইট শর্ট নোটস আন্ডার কাস্টম অ্যাক্ট অন কিছু ইন্ডিয়ান কাস্টম ওয়াটার প্রোটেক্টিভ ডিউটি আর অ্যান্টি ডাম্পিং ডিউটি। দেখো ইন্ডিয়ান কাস্টম ওয়াটার সম্পর্কে লেখা আছে, প্রোটেক্টিভ ডিউটি লেখা আছে, অ্যান্টি ডাম্পিং ডিউটি সম্পর্কে লেখা আছে। কি বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন দ্য অ্যাসেসেবল ভ্যালু। দেখেছি জেনারেলি যতগুলো হচ্ছে সব অ্যাসেসেবল ভ্যালু দিচ্ছে। আরে তোর পরীক্ষা কি দেবে, হয় অ্যাসেসেবল ভ্যালু দেবে না ডিউটি বের করতে হবে, বেশ হয়ে গেল প্রশ্ন নম্বর। বলছে প্রাইস চার্জ বাই দ্য এক্সপোর্টার, ওই দেখো কপি করেছে আগের অঙ্কটা, পুরো সেম টু সেম কপি। এফওবি বলে দিয়েছে $25,000, তাই তো। তাহলে বল $1 80 করে, কত করেছিস বলবি। এফওবি হবে 25,000 ইনটু 80, কত হচ্ছে 20 লাখ। 20 লাখ। ফ্রেট ফ্রম ইম্পোর্টিং কান্ট্রি টু ইন্ডিয়া বাই এয়ার, ঠিক আছে তো। তাহলে কি লিখবি, এয়ার ফ্রেট, তাই তো। এয়ার ফ্রেট কত লিখছি না, তোরা জানিস 20 লাখ কত পার্সেন্ট হয়, 20%, তাই তো। 20 লাখ 20% অর কত টাকা খরচা বলেছে, $6250, মানে 6250 ইনটু 80, 4 লাখ আর 5 লাখ। 4 লাখ আর 5 লাখ, লোয়ার 4 লাখ, এখানে লিখবো 4 লাখ। তারপর বলেছে ট্রানজিট ইন্স্যুরেন্স বলেছে নট অ্যাসার্টেন দেবে, ঠিক আছে, নট অ্যাসার্টেন আসবে না। লোডিং এন্ড আনলোডিং চার্জেস এট দ্য প্লেস অফ ইম্পোর্টেশন, এটাও আসবে না। ইম্পোর্টেশন, ইম্পোর্ট করার সময় লোডিং আনলোডিং কোনো খরচা থাকলে এটা আসবে না, ঠিক আছে, ইম্পোর্টের সময়, ঠিক আছে তো। তারপর বলছে ফ্রেট পেড অন ট্রান্সপোর্টেশন ফ্রম ইন্ডিয়ান এয়ারপোর্ট টু ওয়ার হাউস, এটাও তো আসবে না, তাহলে তো শেষ হয়ে গেল, ইন্স্যুরেন্স, ঠিক আছে তো। ও আচ্ছা, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স বলে না দিলে এফওবি এর উপর 1.125% লেখ ইন্স্যুরেন্স, কত হবে 20 লাখ ইনটু 1.125%, কত হচ্ছে 22,500। 22,500 টোটাল কর, 24,22,500। 24,22,500, এটা হয়ে গেল তোর অ্যাসেসেবল ভ্যালু। কি কি নিলাম না বুঝতে পারলি। হ্যাঁ, ট্রানজিশন তো আসবে না বুঝতেই পারলাম, কিন্তু এই পয়েন্টটা যেটা তোদের ডাউট হয়তো আছে বা নেই, এটা মাথায় রাখবি। যদি কোনো রকম লোডিং খরচা করা হয় ইম্পোর্টের সময়, এটা আসে না, ঠিক আছে। ইম্পোর্ট করার সময় যদি কোনো লোডিং খরচা হয় সেটা আসবে না। ইম্পোর্ট হয়ে গেছে তখন লোডিং খরচা এটা আসবে না, আমার নোটে লেখানো আছে, ঠিক আছে তো। স্যার এটা যদি ফরেনে করা হয়, এই যে এখানে লিখেছি, এই দেখ এই দেখ এই দেখ, আমি লেখা আছে নোট, বলছে ভালো করে শোন, লোডিং আনলোডিং, লোডিং আনলোডিং এন্ড হ্যান্ডলিং চার্জেস, কি বললাম, লোডিং আনলোডিং এন্ড হ্যান্ডলিং চার্জেস at the place of importation, at the place of importation, ইম্পোর্ট করার সময় যদি এই খরচাগুলো করা হয় তাহলে will not be taken, মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখিস।
এটা মনে রাখিস এবং নোটটাও করে দিস অবশ্যই। তাহলে বুঝতে পারলি কারণটা হচ্ছে এটা রুল, এটা আসবে না। তো হয়ে গেল কাস্টম শেষ, আমাদের আর কোনো কাস্টমসের কোনো ভিডিও আসবে না এই বছরে। 14 বিতে বলেছিল কি হোয়াট ডু মিন বাই ট্যাক্সেবল ইভেন্ট আন্ডার দ্য কাস্টম অ্যাক্ট। দেখো কাস্টম অ্যাক্টে ট্যাক্সেবল ইভেন্ট সম্পর্কে নোট লেখা আছে। তো কি দেখতে পারলে, দেখতে দেখতে তোমাদের সঙ্গে 2021 সালের জেনারেল পেপারটাও সলভ হয়ে গেল। ঠিক আছে।